ওকে, আসসালামু আলাইকুম, আসসালামু আলাইকুম, আসসালামু আলাইকুম। সুপ্রিয় শিক্ষার্থী, আশা করি আপনারা সকলে অনেক ভালো আছেন এবং সুস্থ আছেন। ওকে, আমার ভয়েস এবং বোর্ড দুইটা একদম পুরা পরিপূর্ণতা পাচ্ছে আপনাদের ক্লিয়ারে। সো সবাই একটু জানিয়ে দিবেন যে ভাইয়ার ভয়েস এবং বোর্ড সব কিছু ক্লিয়ার আছে কিনা, তাহলে আমরা ইনশাল্লাহ শুরু করব। আপনারা সবাই একটু দ্রুততার সহিত যুক্ত হয়ে পড়বেন এবং সবার কাছে সব কিছু ক্লিয়ার থাকলে আমরা ক্লাসটি শুরু করব। আজকে আমাদের হলো চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় এবং শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় এ বি সবগুলো ইউনিটের জন্যই আজকে আমরা এই ফিজিক্সের ফার্স্ট পেপারের সম্পূর্ণ ক্লাসটি আজকে আপনাদের জন্য নিয়ে হাজির হয়েছি। সো সবাই একটু দ্রুততার সহিত জানিয়ে দিবেন যে সবার কাছে সব কিছু ক্লিয়ার আছে কিনা এবং সবাই সব কিছু দেখতে পাচ্ছেন কিনা এবং সবাই সব কিছু বুঝতে পারতেছেন কিনা। সবাই একটু দ্রুততার সহিত আমাকে জানিয়ে দিবেন। হ্যাঁ, আপনারা সবাই একটু জানিয়ে দিবেন আমাকে, ঠিক আছে? তারপর আমরা ইনশাল্লাহ ক্লাসটি শুরু করব। আপনাদের অ্যাটেন্ডেন্সের কারণে আজকের ক্লাসটা একদম লং একটা টাইম ক্লাস হবে ইনশাল্লাহ। ওয়ালাইকুম আসসালাম। আজকের এই ক্লাসটা ম্যারাথন একটা ক্লাস। টোটাল 100+ কোশ্চেন আমরা নিয়েছি, টোটাল 100+ কোশ্চেন, যেটা আমাদের যে কোনো পাবলিক বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষায় আপনাকে সর্বোচ্চটা এগিয়ে রাখবে। আমি 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 চেষ্টা করব আপনাদেরকে সর্বোচ্চ সহযোগিতা করার এবং আপনারাও আজকে চেষ্টা করবেন ভাইয়ার সাথে সর্বোচ্চটা ক্লাসে থাকার। কারণ আজকের ক্লাসটা করার পরে আপনারা যেই জিনিসটা পাবেন সেটা হচ্ছে একটা কনফিডেন্স পেয়ে যাবেন আপনাদের মনে, যে আপনারা আজকের ক্লাস করার পরে কতটুকু আপনারা এতদিন শিখেছিলেন এবং সেগুলো এখন ক্লিয়ারলি বুঝতে পারতেছেন কিনা, সেগুলো নিয়ে আজকে আলাপচারিতা করব এবং সাথে আমরা সবগুলো কোশ্চেন দেখানোর চেষ্টা করব যেগুলো আমাদের বিভিন্ন পাবলিক বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষায় এসে গেছে অথবা সামনে আসবে, সেগুলো নিয়েও আলোচনা করব। সো সবাই একটু দ্রুততার সহিত যুক্ত হয়ে পড়বেন এবং সবকিছু ক্লিয়ার আছে কিনা সবাই একটু জানিয়ে দিবেন। আর ক্লাসটি সবাই একটু শেয়ার করে দেন, সবাই একটু শেয়ার করে দেন ক্লাসটা শেয়ার করে সবাই একটু ডান লিখে দেন। আজকের এই ম্যারাথন ক্লাসটা আমরা চেষ্টা করব আপনাদেরকে সর্বোচ্চ সাপোর্ট দেওয়ার, যেখানে হচ্ছে আমাদের ফিজিক্সের প্রথম পত্র আজকে নিয়ে আলোচনা করব, এরপরে হলো ম্যাথের ফার্স্ট পেপার নিয়ে আলোচনা করব, এরপরে ফিজিক্সের সেকেন্ড পেপার, এরপর হলো ম্যাথের সেকেন্ড পেপার। সো ম্যাথ হচ্ছে আমার টোটাল 4টা ক্লাস লাগবে, ফিজিক্সের সেকেন্ড পেপারে টোটাল 2টা ক্লাস লাগবে। সো 4 আর 2 6টা ক্লাস আমি নিব এই আশেপাশে আপনাদের সাস্ট এবং হলো ফিজিক্সে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার প্রস্তুতির জন্য। সো এখন থেকে টানা আমাদের ক্লাসগুলো চলমান থাকবে। আপনারা সবাই একটু কমেন্ট সেকশনে জানিয়ে দিবেন যে ভাইয়ার ভয়েস বোর্ড দুইটা ক্লিয়ার আছে কিনা। আজকে শবে বরাতের রাত, আমরা সবাই ক্লাস শেষে ইনশাল্লাহ আমি নামাজ পড়ে এসে আবার নামাজে যাব আপনাদের ক্লাস শেষ করে, যেহেতু কথা দিয়েছিলাম, আমার একটুও মাথায় ছিল না। সো আজকের এই ক্লাসটা করার মাধ্যমে আপনারা ফিজিক্সের যত কঠিন কঠিন ম্যাথগুলো আসার মতো বা যত যেই টাইপগুলো থেকে কোশ্চেন আসার মতো, আমি আগে প্রথমে কোশ্চেন অ্যানালাইসিস দেখাবো, তারপরে আপনাদেরকে কোশ্চেন সলভে চলে যাব, দেন আপনারা আপনাদের মতো করে চলে যাবেন। সো সবাই একটু দ্রুততার সহিত যুক্ত হয়ে পড়বেন। ওয়ালাইকুম আসসালাম। এবং আজকের ক্লাসের সর্বোচ্চ কমেন্টস আমি চাই আপনাদের কাছে, এবং আপনারা আজকে পুরো ক্লাসটা শেষ পর্যন্ত করেন। একটা ম্যারাথন ক্লাস হতে যাচ্ছে, এখন থেকে আমাদের যতগুলো ক্লাস চলবে সবগুলো আমরা ম্যারাথন ক্লাস হিসাবে নিব, যাতে আপনাদের পরবর্তীতে ভেঙে চুরে এখন আর অধ্যায় ভিত্তিক ক্লাস করার সুযোগ নাই। এখন আমরা পেপার ভিত্তিক ক্লাসগুলো নিব, যাতে আপনার পরবর্তীতে এই চ্যাপ্টারের ক্লাসগুলো করলে আপনি বুঝতে পারবেন যে আমার সাস্ট এবং চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে কি কি টাইপের প্রশ্ন আসতে পারে। সো সবাই একটু দ্রুততার সহিত যুক্ত হয়ে পড়েন এবং বন্ধু বান্ধব সবাই একটু মেনশন দেন। আর যারা শেয়ার করছেন সবাই একটু লিখে দেন শেয়ার ডান, সবাই একটু লিখে দেন শেয়ার ডান, সবাই, ঠিক আছে? সবাই একটু লিখে দেন শেয়ার ডান, তারপর আমরা ইনশাল্লাহ ক্লাসটা শুরু করব। সবাই একটু লিখে দেন যে ভাইয়া শেয়ার ডান, তাহলে আমরা ইনশাল্লাহ ক্লাসটি শুরু করব। সবাই যারা যুক্ত হচ্ছেন সবাই একটু জানিয়ে দেন যে ভাইয়া শেয়ার ডান, তাহলে আমরা ক্লাসটা ইনশাল্লাহ শুরু করে দিব। আপনাদের সাথে আমিও একটু শেয়ার করে দেই, দেন আপনাদের সাথে আমিও একটু শেয়ার করে দিলাম। সো সবাই একটু শেয়ার করে দেন, সবাই একটু শেয়ার করে দেন কষ্ট করে, ঠিক আছে? সবাই একটা শেয়ার করে জাস্ট একটু জানিয়ে দেন। 30+ আসলেই আমরা ইনশাল্লাহ ক্লাসটি শুরু করব। অনেকদিন পরে লাইভ ক্লাসে এসেছি এবং আপনাদের সর্বোচ্চ যে চাহিদা ছিল, আমি জানি আজকে ফার্স্ট টাইম আমরা ক্লাসে থাকবে না, আগামীকাল ঢাকা ইউনিভার্সিটি ভর্তি পরীক্ষা। সো তারা সবাই এখন ঢাকা ইউনিভার্সিটির জন্য প্রিপারেশন নিচ্ছে, বাট যারা সেকেন্ড টাইমার রয়েছে তারা অ্যাটলিস্ট আজকের ক্লাসটা করে যাও, দেখো তোমার ইন ডিটেলসটা তোমার কাছে সমৃদ্ধ হয় কিনা বা এই ক্লাসটা করে তোমার উপকৃত হয় কিনা। এবং আমি কথা দিচ্ছি আজকে এই ক্লাসটা করার পরে তুমি চট্টগ্রাম এবং সাস্টে এই টাইপগুলো থেকেই প্রশ্ন কমন পাওয়া। যারা হলো সাস্টের বি ইউনিটে ভর্তি পরীক্ষা দিবা তাদের জন্য খুবই ফলপ্রসূ আজকের এই ক্লাসটা। আমি আবারও বলে দিচ্ছি, যারা বি ইউনিটে ভর্তি পরীক্ষা দিবা সাস্টে, তারা
হচ্ছে হলো আজকের এই ক্লাসটা তাদের জন্য খুবই ফলপ্রসূ হবে। সো সবাই আজকে একটু দ্রুত যুক্ত হয়ে পড়ো, তারপর আমরা ইনশাল্লাহ ক্লাসটা শুরু করে দিব, ঠিক আছে? সবার কাছে সবকিছু ক্লিয়ার থাকলে সবাই একটু দ্রুততার সহিত যুক্ত হয়ে পড়ো, দেন আমরা ইনশাল্লাহ শুরু করব। ওকে, সবাই চলে আসছো, আমরা এখন ক্লাসটি শুরু করে দেই। সবাই বন্ধু বান্ধব সবাই একটু মেনশন করে দাও। ওকে, ডান। আমরা প্রথমেই হচ্ছে হলো ভেক্টর নিয়ে আলোচনা করব, যেহেতু ফার্স্ট পেপারের আজকে আমরা সম্পূর্ণ টপিকগুলো নিয়ে আলোচনা করব, কোন কোন টপিক থেকে কি কি টাইপের প্রশ্ন আসবে। তো সবাই একটু চলে আসো, আমরা ভেক্টর থেকে আগে প্রথমে হচ্ছে হলো একটা কাজ দেখে আসি। সেটা হচ্ছে ওকে ওকে এটা না, সরি, আমি হচ্ছে আমার ব্যাকগ্রাউন্ড কালারটা একটু চেঞ্জ করে নেই, আমি কালারটা চেঞ্জ করে নেই। ওকে, ডান। এবার আমরা চলে আসি, ঠিক আছে? এবার দেখো ভাই, ভেক্টর থেকে তুমি যেগুলো পড়বা, ঠিক আছে, কোশ্চেন অ্যানালাইসিসে চলে আসো। কোশ্চেন অ্যানালাইসিস, ওকে, কোশ্চেন অ্যানালাইসিস। সবাই এগুলো খাতায় নোট ডাউন করে ফেলো। চট্টগ্রাম এবং সাস্টের জন্য কি কি পড়বা সবাই কোশ্চেন অ্যানালাইসিসটা দেখে ফেলো। দেখো, প্রথম টপিকটা পড়বা হচ্ছে হলো পরস্পর লম্ব। সবাই লিখে নাও, পরস্পর লম্ব। এইখান থেকে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় একটা প্রশ্ন 100%, আমি আবারও বলে দিচ্ছি, এইখান থেকে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে 100% প্রশ্ন আসবে। কি আসবে? পরস্পর লম্ব থেকে একটা প্রশ্ন আসবে। এরপরে আসো, চট্টগ্রামের সাথে আমাদের সাস্ট এবং হচ্ছে হলো চট্টগ্রাম দুইটা জায়গায়, সেখানে হচ্ছে হলো মধ্যবর্তী কোণ বের করতে বলা হবে। তাহলে এখানে লিখে রাখো সাস্ট প্লাস হচ্ছে হলো সিইউ, মধ্যবর্তী কোণ এখান থেকে আসবে, মধ্যবর্তী কোণ এখান থেকে আসবে। এবার দেখো, এখানে আরেকটা টপিক আছে, সেই টপিকটাও আমি একটু লিখে দিচ্ছি ভাইয়া। সেটা হচ্ছে তোমার কাছে বলা হবে যে ভেক্টরগুলো থাকবে, সেই ভেক্টর থেকে তোমার কাছে বলা থাকতে পারে এইভাবে যে হচ্ছে তোমার কাছে কখন ডট গুণফল শূন্য হবে। আলটিমেটলি সেটা পরস্পর লম্বই। এই পরস্পর লম্ব থেকে চট্টগ্রামে 100%, এটা আমি আবারও বলে দিলাম, 100% এখানে একটা প্রশ্ন থাকবে। এটা একদম খাতার ভিতরে লিখে রাখেন। আর এখান থেকে হচ্ছে হলো বেসিক প্রশ্নগুলো ভালো মতো দেখে যাবা, বেসিক কোশ্চেন। অর্থাৎ আমি কি বলতেছি, স্কেলার এবং হচ্ছে হলো ভেক্টর রাশির উদাহরণ, এবং হচ্ছে হলো ভেক্টর রাশির উদাহরণ, এবং হচ্ছে হলো ভেক্টর রাশির উদাহরণ। এগুলো মেডিকেলের জন্য ইম্পর্টেন্ট তোমরা বলতে চাচ্ছ, বাট না, এগুলো আমাদের চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে আসছে। কি বলছি? বেসিক কোশ্চেনগুলো, স্কেলার এবং ভেক্টর রাশির যে উদাহরণগুলো রয়েছে, এবং আরো কিছু বেসিক কোশ্চেন আছে তোমাদের ইসাক স্যার এবং তপন স্যার এই দুইটা বইয়ের পিছনের যে কোশ্চেনগুলো থাকবে ইসাক স্যার এবং হচ্ছে হলো তপন স্যার। আমি আবারও বলে দিচ্ছি, ইসাক স্যার এবং হচ্ছে হলো তপন স্যার, তাদের অনুশীলনের প্রশ্নগুলা মাস্ট সলভ করে যাবা। তো সবাই একটু বলো কোশ্চেন অ্যানালাইসিস সবাই বুঝছো কিনা? সবাই একটু বলো কোশ্চেন অ্যানালাইসিস সবাই বুঝতে পারতেছো কিনা? হ্যাঁ, এটা লাইভ ক্লাস, সবাই একটু বলো, সবাই এই পর্যন্ত ক্লিয়ার কিনা? ওয়ালাইকুম আসসালাম। সবাই একটু বলো, সবাই এগুলা ক্লিয়ার কিনা? সবাই একটু বলো এই কোশ্চেন অ্যানালাইসিস সবাই ক্লিয়ার কিনা? আমার প্রত্যেকটা পেইড ব্যাচের বাচ্চারা সবাই চলে আসেন, আজকের ক্লাসটা খুবই ইম্পর্টেন্ট ক্লাস, আমি আবারও বলে দিলাম। সো সবাই একটু চলে আসেন। না ভাই, এটা লাইভ ক্লাস না, এটা রেকর্ডেড ক্লাস করে দেখেন। অন্যান্য প্ল্যাটফর্মের মতো রেকর্ডেড ক্লাস ওটা লাইভ বলে চালাই দিচ্ছি আমি। সবাই বলেন যে কোশ্চেন অ্যানালাইসিস বুঝতে পারছেন কিনা? সবাই একটু আমাকে জানান যে ভাই আমরা কোশ্চেন অ্যানালাইসিস বুঝতে পেরেছি। ঠিক আছে, তাহলে আমরা কোশ্চেন সলভে চলে যাব। তাহলে আমরা এই চ্যাপ্টারের কোশ্চেন সলভে চলে যাব। এরকম করে প্রত্যেকটা চ্যাপ্টারের আগে আমি আপনাদেরকে কোশ্চেন অ্যানালাইসিস দেখিয়ে দিব, তারপর আমরা কোশ্চেন নিয়ে চলে যাব। ঠিক আছে, সবাই ক্লিয়ার? ওকে, নাইস। এবার দেখো, আমি বলে দিচ্ছি আজকে একটা ম্যারাথন ক্লাস হবে এবং 100+ কোশ্চেনের সলভ হবে। সো সবাই একটু লাইনে থাকবা জাস্ট, তাহলে হবে। দেখো, এখানে একটা প্রশ্ন দিছি, দুইটা ভেক্টর, এটা একটা এ ভেক্টর একটা বি ভেক্টর, এদের মধ্যবর্তী কোণের মান কত? আমি বলে দিছি মধ্যবর্তী কোণ থেকে প্রশ্ন আসবেই, এবং এই প্রশ্নটা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের প্রশ্ন। এই প্রশ্নটা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের 22-23, এই প্রশ্নটা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের 22-23। সো 22-23-এ যেই প্রশ্ন আসছে, এই সিমিলার টাইপের প্রশ্নই আমার হচ্ছে হলো 21-22, 19-20, 20-21, তারপর 18-19, 17-18 এই টাইপের প্রশ্নগুলো ওইখানে আসছে। সো মধ্যবর্তী কোণ রিলেটেড প্রশ্ন সবাই ভালো মতো দেখে যাবা। এখন খেয়াল করো দুইটা ভেক্টর তোমার কাছে দেওয়া আছে, মধ্যবর্তী কোণ। একটু খেয়াল করো, এখানে আই দেওয়া আছে, এখানে জে দেওয়া আছে, এখানে আই আছে, এখানে কে আছে। তাহলে এখানে কি জে আছে? দেখো তো ভাইয়া, বি ভেক্টরে জে আছে না? ভাইয়া নাই। তাহলে ওই হিসাবটা আমাদের কাছে আসবে না, আমরা শুধু কে নিয়ে কাজ, মানে জে যেহেতু নাই ওই পাশে, তাহলে আমরা অন্য কিছু নিয়ে কাজ করবো। এখন সিস্টেমটা দেখো আমরা কিভাবে করি, সেটা হচ্ছে হলো থিটা ইজ ইকুয়ালস টু cos ইনভার্স, আমরা যে এটা বের করি সেটাকে চিন্তা করবা, উপরে হয় a ডট বি ভেক্টর ডিভাইড বাই এ বি ভেক্টরের মান। তাহলে এবার তুমি এই দুটো ভেক্টরের মানটাকে জাস্ট কাজ করবা। তাহলে cos ইনভার্স
আমরা উপরেরটাই দেখি এ ডট বি, দুইটা ভেক্টরের গুণফল দেখো 3 কত ভাইয়া 15, তারপরে প্লাস হয় মিডলের চিহ্ন দেখো, জে নাই তার মানে 0, তারপরে কে নাই তার মানে 0। আর নিচে খেয়াল করো এ ভেক্টরের মান, এ ভেক্টরের মান কত হয় খেয়াল করো ভাই, এ ভেক্টরের মান 9 প্লাস হচ্ছে হলো 9, তাহলে √18, তাহলে এখানে আমি লিখবো √18 ইন্টু 5 5 25 25, তাহলে √50। এটাকে করলে আমরা পাবো হচ্ছে হলো আলটিমেটলি 60 ডিগ্রি। অ্যান্সার কই আছে 60 ডিগ্রি, ক নাম্বার আছে 60 ডিগ্রি। সবাই বলো সবাই ক্লিয়ার কিনা, এটা মুখস্থ রাখতে হবে, ঠিক আছে? সবাই বলো সবাই ক্লিয়ার কিনা, সবাই বলো সবাই ক্লিয়ার কিনা। দ্য অ্যান্সার ইজ 60 ডিগ্রি, দ্য অ্যান্সার ইজ 60 ডিগ্রি। সবাই বলো সবাই ক্লিয়ার কিনা, সবাই বলো সবাই ক্লিয়ার কিনা, সবাই বলো সবাই ক্লিয়ার কিনা। একদম সহজ, মধ্যবর্তী কোণ থেকে একটা প্রশ্ন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় 100%, এটা কনফিডেন্টের সাথে আমি বলে দিচ্ছি ভাই, প্রশ্ন কমন পড়বেই, আজকের ক্লাস থেকে প্রশ্ন কমন পড়বেই, এটা শিওর থাকো। নেক্সট সবাই কমেন্টস করবা। দেখো এখানে বলছে যদি এ একটা ভেক্টর হয় তাহলে এ এর মান কত। দেখো এইটা একটা ভেক্টর, তার মান নির্ণয় করতে বলা হয়েছে, তাহলে যে কোনো ভেক্টরের মানও নির্ণয় করতে বলা হইতে পারে। এটা চট্টগ্রাম ইউনিভার্সিটিতে আসছিল 17 18 দুইবার আসা প্রশ্ন, এবং 21 এবং 22, 21 এবং 22। এবার একটু খেয়াল করো, এখানে এ একটা ভেক্টর, যে কোনো একটা ভেক্টরের মান তুমি নির্ণয় করো √4² প্লাস হচ্ছে হলো 3² প্লাস হচ্ছে হলো -1 তার হোল স্কয়ার, কে এর সহগ -1। তাহলে এবার খেয়াল করো √16 প্লাস হচ্ছে হলো 9 প্লাস হচ্ছে হলো 1, তাহলে আমি √, কত হচ্ছে 25 আর 1 হচ্ছে হলো 26, তাহলে পাই √26। কই আছে √26, এক নম্বরে আছে, তাহলে অ্যান্সার কত √26। সবাই বলো সবাই ক্লিয়ার কিনা। আজকে পুরো ক্লাসটা পুরো ক্লাসটা আজকে আপনারা খালি করে যাবেন, দেখেন আপনারা কমন পান কিনা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে, তারপর আমরা বললেন। এটা আমি আবারও বলে দিচ্ছি, এটা হচ্ছে হলো এ একটা ভেক্টর, সেই ভেক্টরের মান নির্ণয় করা। এখন আপনাদের কাছে আমি আপনাদের কাছে এই এ ভেক্টরের যেটা আছে, এই যে এ ভেক্টরের যেটা আছে, এই এ ভেক্টরটাকেই আমি লিখে দিচ্ছি 3i - 4j + 5k। এই ভেক্টরের মান কত সবাই আমাকে কমেন্ট সেকশনে জানাও, এই ভেক্টরের মান কত সবাই আমাকে মানে কমেন্ট সেকশনে জানাও। সবাই এই ভেক্টরের মানটা কত সবাই কমেন্ট সেকশনে জানাও দ্রুত। এই ভেক্টরের মান কত সবাই আমাকে, না ক্যালকুলাস থেকে আসবে না, সবাই আমাকে এটা থেকে জানাও। ক্লাসে যা করাইতেছে এগুলোই করে যাও না, সবাই এটার অ্যান্সারটা জানাও দ্রুত, সবাই এটার অ্যান্সার জানাও। হ্যাঁ ফুল সিলেবাস পড়তে হবে চট্টগ্রামের জন্য, এটা মাথায় রাখবা। অবশ্যই ক্যালকুলেটর অ্যালাউ, কেন থাকবে না, 991 ইউজ করতে পারবা। √50 বলেছে একজন, বাকিরাও একটু বলো √50। থ্যাংক ইউ, দ্য অ্যান্সার ইজ √50। ওকে, এন্ড এই √50 কে কিন্তু লেখা যায় 5√2, এটাও মাথায় রাখবেন, 5√2 আকারে লেখা যায়, √50 কে 5√2 আকারে লেখা যায়, √50 কে 5√2 হিসাবে লেখা যায়, এটা মাথায় রাখবা, এটা থেকে প্রশ্ন আসে। এবার আসো নেক্সট। এবার দেখো আমাকে বলছে এটাও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের প্রশ্ন, এটাও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের প্রশ্ন, এটা চট্টগ্রাম 15-16তে আসা প্রশ্ন, সবাই একটু লিখে রাখেন চট্টগ্রাম 15 এবং 16। এবার একটু খেয়াল করো, এখানে বলছে যদি এ একটা ভেক্টর হয় এবং বি একটা ভেক্টর পরস্পর লম্ব হয়। আমরা পরস্পর লম্বের একটা সূত্র জানি, a ডট b = 0 হইলে তারা পরস্পর লম্ব, a ডট b = 0 হইলে তারা পরস্পর লম্ব, এটা আপনারা সবাই জানেন। a ডট b = 0 হইলে তারা পরস্পর লম্ব, তাহলে a ডট b যদি 0 হয়, তারা যদি পরস্পর লম্ব হয়, আমরা এই দুটো ডট গুণফল করে ফেলবো। তাহলে আসো a ডট b 2 আর হচ্ছে হলো -2, তাহলে -4, তারপর হচ্ছে হলো +a, তারপরে হচ্ছে হলো কে আছে আর -2 আছে, তারপরে -2 = আমরা কত বলবো ভাইয়া 0, = আমরা কত বলবো ভাইয়া 0। এবার একটু খেয়াল করো, এটা হয় -6 প্লাস হচ্ছে হলো a = 0, তাহলে আমরা a = পেয়ে যাব হচ্ছে হলো +6, তাহলে অ্যান্সার কত গ নাম্বার। সবাই একটু বলো সবাই ক্লিয়ার কিনা, সবাই একটু বলো সবাই ক্লিয়ার কিনা, সবাই একটু বলো সবাই ক্লিয়ার কিনা। নাইস। তাহলে দেখো তোমরা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে যেইগুলো থেকে প্রশ্ন আসবে আমাদের, আমি সবগুলো করিয়ে দিব। সবাই শুধু ক্লাসটা শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখো। এই ম্যারাথন ক্লাসটা অনেকদিন ধরে নিব করে আসলে অপেক্ষা করতেছিলাম, সো শুরু হয়ে গেছে আমাদের ম্যারাথন ক্লাস, এখন আর কোনো টেনশন নাই, একদম শেষ পর্যন্ত থাকো। নেক্সট এখানে একটা প্রশ্ন দেওয়া আছে, দেখো আমি বলছি সবগুলো কিন্তু চট্টগ্রামে আসা প্রশ্ন, এবং এই পরস্পর লম্ব সাস্টে আসা প্রশ্ন, এই পরস্পর লম্ব সাস্টে আসা প্রশ্ন। এখন সাস্টে কোন টাইপে আসবে সেটাও আমি একটু বলে দিচ্ছি। সাস্টের বি ইউনিট,
মানে ইউনিট চেঞ্জ ইউনিটে এই পরস্পর লম্ব ভেক্টর থেকে একটা প্রশ্ন আসবে। এটাও 100% লিখে রাখেন, এটাও 100% লিখে রাখেন। যদি কমন না পড়ে আমাকে এসে বললেন যে ভাই সাস্টের প্রশ্নে পরস্পর লম্ব থেকে প্রশ্ন আসে নাই, বা হচ্ছে ভেক্টরের মধ্যবর্তী কোণ থেকে সাস্টের বি ইউনিটের প্রশ্ন আসে নাই। কারণ সাস্টের বি ইউনিটে যত বছর প্রশ্ন হয়েছে পরস্পর লম্ব এবং মধ্যবর্তী কোণ থেকে একটা করে প্রশ্ন সব সময় আসছে, এটা মাথায় রাখবা। তাহলে দেখো দুইটা ভেক্টর দেওয়া আছে, বলা হয়েছে এ এর মান কত হইলে ভেক্টর পরস্পর লম্ব হবে। আমি একটু আগে এটা একটা পড়ে আসছি, আমরা বলেছিলাম এ ডট বি ইকুয়ালস টু হলো 0 হইলে এ ডট বি ইকুয়ালস টু যদি 0 হয় তাহলে তারা পরস্পর লম্ব। তাহলে এই দুইটার গুণফল করবা, তারা আসো এ ডট বি, দেখো 2a, তারপর হলো জে আছে প্লাস 6 ইকুয়ালস টু হলো 0। তাহলে খেয়াল করো ভাইয়া 2a ইকুয়ালস টু হলো -6, তাহলে a ইকুয়ালস টু -3, কই আছে -3? গ নাম্বারে আছে। দ্য অ্যানসার ইজ -3। ঠিক আছে, আজকে ফার্স্ট পেপার শেষ করব, ম্যারাথন ক্লাস ফার্স্ট পেপার শেষ করব। সবাই দারুন, সবাই কমেন্টস করে ফেলেন, সবাই ক্লিয়ার কিনা, সবাই ভাইয়াকে একটু জানান দেন যে অ্যান্সার কত। ঠিক আছে, আমার সাথে সাথে সবাই অ্যান্সার করবেন। আপনারা পুরো ফিজিক্স ফার্স্ট পেপার আজকে আমি শেষ করে দিব। সবাই বলেন সবাই ক্লিয়ার কিনা। ওকে, নেক্সট এটা দেখেন, এই যে ভেক্টর পরস্পর লম্ব, আমি বললাম তো ভাই যে এই চ্যাপ্টার থেকে পরস্পর লম্ব থেকে একটা প্রশ্ন 100% কমন পাবেন। সবাই এটার অ্যান্সারটা করে ফেলেন। আপনার কাছে একটা পি আছে, একটা কিউ ভেক্টর আছে, পরস্পর লম্ব হলে পি কিউ ইকুয়ালস টু 0 হয়। আমরা একটু আগে শিখে আসছি। তাহলে পি ডট কিউ 4i, তাহলে 4টা 32, ওকে। তারপরে এম আর হলো জে আছে, তাহলে হলো 4m ইকুয়ালস টু 0। যেহেতু এখানে কে নাই, এখানে কে আছে, কে লাগবে না, তাহলে ওটা 0। তাহলে এবার খেয়াল করো, আমরা লিখবো 4m ইকুয়ালস টু -32, তাহলে 4টা 32, তাহলে m ইকুয়ালস টু -8, ঠিক আছে। এখন এখানে একটু ঝামেলা আছে, ঝামেলা হচ্ছে আমাদের এই জায়গাটাতে কোনো একটা হিসাবে গড়মিল হইতে পারে, সেই গড়মিলটা নিয়ে আমরা একটু কাজ করি, দেখে আসি যে এই গড়মিলটা কত হয়। আচ্ছা, আমাদের এখানে ছিল m প্লাস হলো 9, তার মানে +0, 4m, a আসার কথা, 8 আসার কথা, বাট এখানে মাইনাস আসতেছে কেন? 4 আর 8কে যদি তুমি গুণ করো তাহলে 4টা 32, আমরা 32 পেলাম। m আর 4কে যদি করো তাহলে হলো 4m, তাইলে তো হয়, আর তো কোনো কাজ নেই, আর তো কিছু পাচ্ছি না। আচ্ছা, এই জায়গাটাতে প্লাস না, এটা মাইনাস হবে, তাহলে হলো 32, এটা মাইনাস হবে রে ভাই, 32 মাইনাস 4m, 32 মাইনাস 4m, তাহলে হলো -4m ইকুয়ালস টু -32, তাহলে হলো m ইকুয়ালস টু 8, অ্যান্সার 8। আমার কোশ্চেনে ভুল ছিল, এটা মাইনাস হবে, ঠিক আছে। হ্যাঁ, অ্যান্সার হবে 8 -8 +8, ঠিক আছে। যদি আমার অ্যান্সার ঠিক ছিল, যদি এইখানে যদি প্লাস থাকতো অ্যান্সার হইতো -8, যেহেতু এখানে মাইনাস বসাই দিছি অ্যান্সার হবে +8। সবাই একটু বলো তো, সবাই ক্লিয়ার কিনা? কোশ্চেনে ভুল আসছে, হ্যাঁ -8 হবে অ্যান্সার, ঠিক আছে। কোশ্চেনের এই জায়গাটাতে আমার কাছে এখানে মাইনাস হবে, এটা মাথায় রাখবা, ওকে। এই বলো সবাই ক্লিয়ার কিনা? এবার আসো নেক্সট, টাইপিং এ ভুল থাকতেই পারে। কোন ভেক্টরটি এই ভেক্টরের উপরে লম্ব হবে? এখন তুমি নরমালি জানো দুইটা ভেক্টরের গুণফল যদি 0 হয় তাহলে তাদের উপরে লম্ব হয়। এখন কোন ভেক্টরটা এটার উপরে লম্ব হবে, এটা নিয়ে আমাদের কাজ। এখন সবাই চলে আসো, এই ভেক্টরটা কোনটার উপরে লম্ব সেটা নিয়ে আমরা একটু কাজ করি। চলো সবাই একটু দেখে আসি যে এটা কোনটার উপরে লম্ব। খেয়াল করো, সবাই একটু খেয়াল করো। পরস্পর লম্ব মানে ডট গুণফল 0 হইতে হয়, পরস্পর লম্ব মানে ডট গুণফল 0 হইতে হয়। তাহলে এইটা হলো এ একটা ভেক্টর, আর এই বাকিগুলো হলো বি ভেক্টর, এই বাকিগুলো হলো সব বি ভেক্টর। বাকিগুলো কত ভেক্টর ভাইয়া? বি ভেক্টর। তাহলে সবাই একটু বলো যে এটার অ্যান্সার কত। আমি এই ইউনিটের রেজাল্ট দিতে পারে কবে ভাইয়া? কালকে হবে, ঠিক আছে, কালকে হবে অ্যান্সার। সবাই এটার অ্যান্সারটা বলো, a ডট বি ইকুয়ালস টু 0, তাহলে কোনটা হবে অ্যান্সার? সবাই বলো এটার সাথে কোনটাকে গুণ করলে, এখানে কোনটাকে গুণ করলে তাদের অ্যান্সার 0 আসবে, তাদের অ্যান্সার 0 আসবে। 3 নাম্বারটা 7k, গুড, 7k ভেক্টর, গুড, ভেরি গুড। ওকে, ভেক্টর থেকে কি কি টাইপের প্রশ্ন আসবে
সবাই ক্লিয়ার কিনা সবাই আমাকে একটু জানিয়ে দেন, তাহলে আমি নেক্সট হচ্ছে হলো আমাদের নিউটনিয়ান বলবিদ্যাতে চলে আসব। সবাই আমাকে একটু জানিয়ে দেন যে সবাই ভেক্টর থেকে কি কি আসবে, সবাই আমরা ক্লিয়ার কিনা, তাহলে আমরা নিউটনিয়ান বলবিদ্যা থেকে চলে যাব, আমরা নিউটনিয়ান বলবিদ্যাতে চলে আসবো। সবাই একটু বলো, আমি আবারও বলে দিচ্ছি, ভেক্টর থেকে মধ্যবর্তী কোণ, মধ্যবর্তী কোণ, ঠিক আছে, এটা মনে রাখবা, মধ্যবর্তী কোণ, দুইটা মধ্যবর্তী কোণ একটু লিখে রাখেন, এ ক্রস বি ইজ ইকুয়ালস টু এ ডট বি, এদের মধ্যবর্তী কোণ কত, সেটা হচ্ছে হলো π/4। তারপরে খেয়াল করো এ প্লাস বি, আরেকটা হচ্ছে এ মাইনাস বি, এদের মধ্যবর্তী কোণ কত, আচ্ছা এটা হচ্ছে হলো 90 ডিগ্রি, 90 ডিগ্রি, হ্যাঁ। তাহলে এবার এই দুইটা জিনিস সবাই একটু ভালো মতো দেখে যাবা, সবাই ক্লিয়ার কিনা, আমরা সবাই যাব। এবার আসো নেক্সট চ্যাপ্টার, সেটা হচ্ছে হলো নিউটনিয়ান মেকানিক্স, অর্থাৎ নিউটনিয়ান বলবিদ্যা, যেই চ্যাপ্টারটা নিয়ে তোমরা সবাই ভয় পাও সেই চ্যাপ্টারটা আমরা একটু যাব। এখানে এই চ্যাপ্টারের কোশ্চেন অ্যানালাইসিস চলে আসো সবাই, কোশ্চেন অ্যানালাইসিস, সবাই চলে আসো 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 কোশ্চেন অ্যানালাইসিস। ওকে ওকে ওকে, আমরা এবার কোশ্চেন অ্যানালাইসিসে চলে আসবো, সবাই একটু খেয়াল করো, কোশ্চেন অ্যানালাইসিসে চলে আসবো, সবাই খেয়াল করো। কোশ্চেন অ্যানালাইসিসের প্রথম পার্ট, এফ ইজ ইকুয়ালস টু এম এ, এম ইন্টু ভি বাই টি, এম ইন্টু ইউ বাই টি, এগুলো থেকে প্রশ্ন আসবে। আরেকটা হইতে পারে এম ইন্টু ভি মাইনাস ইউ বাই টি। ওকে, সো এই সূত্রটা থেকে 100% কমন দিয়ে দিব, এই সূত্রটা থেকে 100% কমন, 100% কমন, মানে এখান থেকে একটা প্রশ্ন মাস্ট, এই সূত্রগুলো থেকে 100% একটা প্রশ্ন মাস্ট। কথা কি সবাইকে বুঝাতে পারলাম? এটা একটু সবাই ভালো মতো দেখে যাবা, এই সূত্রটা থেকে প্রশ্ন আসবেই। এবার আসো, এই প্রশ্নটা যখন প্রশ্ন আসবে তারপরে আসো লিফট, লিফট রিলেটেড প্রশ্ন আসবে, লিফট। তারপরে চলে আসো আমরা রকেটের যে ত্বরণগুলো থাকে, রকেটের ত্বরণ বের করতে বলা হয়, সেটা একটু ভালো মতো দেখে যাবা। আরেকটা টাইপ আছে, সেটাও আমি একটু বলে দিচ্ছি, এই নিউটনিয়ান মেকানিক্স থেকে জড়তার ভ্রামক, জড়তার ভ্রামক, আবারও বলে দিচ্ছি জড়তার ভ্রামক, I is equals to mk স্কয়ার, I is equals to mk স্কয়ার, জড়তার ভ্রামক। আরেকটা পার্ট আছে যেটা সাস্টের জন্য ইম্পর্টেন্ট, টর্ক ইজ ইকুয়ালস টু আই আলফা, টর্ক ইজ ইকুয়ালস টু আই আলফা। এই আই মানে হচ্ছে হলো জড়তার ভ্রামক, অর্থাৎ mk স্কয়ার আলফা টর্ক। তোমার কাছে এখানে কে এর ভ্যালু জানতে চাওয়া হইতে পারে, তোমার কাছ থেকে এখানে কে এর ভ্যালু জানতে চাওয়া হইতে পারো, এটা সাস্টে আসা প্রশ্ন ছিল, কে এর ভ্যালু কত, এটা সাস্টে আসার প্রশ্ন ছিল। সো এই যে টাইপগুলো বললাম, সবাই ক্লিয়ার কিনা কমেন্ট সেকশনে একটু জানান, সবাই ক্লিয়ার কিনা সবাই আমাকে একটু জানান, সবাই ক্লিয়ার কিনা সবাই আমাকে একটু জানাও, তাহলে আমি বুঝবো যে না ভাই আমরা সবাই ক্লিয়ার হয়ে গেছি। সবাই আমাকে একটু জানাও যে ভাই আমরা সবাই ক্লিয়ার, আমি যা যা বলতেছি কোশ্চেন অ্যানালাইসিস সবাই ক্লিয়ার কিনা সবাই আমাকে একটু জানাও, ঠিক আছে? সবাই একটু জানাও যে কোশ্চেন অ্যানালাইসিস ক্লিয়ার কিনা। ওকে, কি কি টাইপ দেখে যাবেন, বেশি টাইপ দরকার না, আপনার স্পেসিফিক যে টাইপগুলো দরকার সেই টাইপগুলো সবাই একটু দেখে যাবেন। ওকে, এবার আসেন নেক্সট আমরা কোশ্চেন সলভে চলে আসি। ভাইয়া দেখেন এখানে একটা প্রশ্ন আমি বলে দিয়েছি অলরেডি, এখানে আমি একটা প্রশ্ন অলরেডি বলে দিয়েছি, 1.82 ইন্টু 10 ইনভার্স 19 নিউটন বল একটি ইলেকট্রনের উপর 1.6 ইন্টু 10 ইনভার্স 9 সেকেন্ড ধরে ক্রিয়া করলে বেগের পরিবর্তন কত মিটার পার সেকেন্ড এককে নিতে হবে। ঠিক আছে, এটা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে খুব রিসেন্ট আসা প্রশ্ন, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের 23-24 আসা প্রশ্ন। ওকে, যারা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে 23-24 পরীক্ষা দিয়েছিলেন শিফট ওয়াইজ, সেখানকার একটা প্রশ্ন। এবার একটু খেয়াল করি, আমাদের কাছে কি বলে দেওয়া আছে, একটা নিউটন একটা এফ বল দেওয়া আছে, একটি ইলেকট্রনের উপরে এত সেকেন্ড ধরে টাইম বলে দেওয়া আছে, বেগের পরিবর্তন কত হবে। তাহলে আমরা বলবো এফ ইজ ইকুয়ালস টু এম এ, এম ইন্টু ভি ডিভাইড বাই হচ্ছে হলো টি। এবার খেয়াল করো, আমার কাছে এম এর পরিমাণটা নিয়ে আমাকে জানতে চাওয়া হয়েছে যে বেগের পরিবর্তন কত হবে। তাহলে আমরা এখান থেকে বেগ বের করব, ভি, ভি ইজ ইকুয়ালস টু কি লেখা যায়, এফ টি, এই এফ টি এখানে চলে আসলো আর নিচে হবে এম, এটা আপনারা সবাই জানেন। তাহলে এফ এর পরিমাণটা লেখেন এত নিউটন, ওকে, ইনটু টি হচ্ছে হলো সেকেন্ড। ওকে, এবার খেয়াল করো এম এর পরিমাণ তোমার কাছে বলা হয়েছে, তাহলে দেখো একটা ইলেকট্রনের উপর, তাহলে একটা ইলেকট্রনের ভর তোমরা সবাই জানো, একটা ইলেকট্রনের ভর তোমরা সবাই জানো 9.1 ইন্টু 10 ইনভার্স 31। তাহলে এবার এটাকে ক্যালকুলেট করো, আমাদের 100 ms ইউজ করতে দেয় ইয়াতে চট্টগ্রাম ইউনিভার্সিটিতে, সো এটা অ্যাপ্লাই করলে তুমি পাবা। খেয়াল করো কিভাবে হয়, এইটা আর এটা
আমি 10 ইনভার্স 19 আর হচ্ছে হলো 9 করলে হয় 28। কথাটা বুঝছো? এটা মাইনাস আছে, এটাও যদি উপরে চলে যায় তাহলে প্লাস, তাহলে প্লাস হচ্ছে হলো 31। এবার খেয়াল করো আমি পাবো কত, 10 ইনভার্স 10 টু দি পাওয়ার কিউব, 10 টু দি পাওয়ার কিউব পেয়ে গেছো। কথাটা বুঝছো? এবার খেয়াল করো তোমার কাছে 9.1, 1.6 আর 1.82 দেওয়া আছে, তাহলে তুমি সব কাটাকাটি করো, তোমার কাছে চলে আসবে 320 মিটার পার সেকেন্ড। কথা কি বুঝছো? তাহলে অ্যান্সার হবে গ নাম্বারটা। শেষ? নাইস। সবাই কি ক্লিয়ার? হ্যাঁ, একক মাত্রা তো দেখতে হবেই, এগুলো রিলেটেড আমাদের প্রশ্ন আছে আজকে ক্লাসে, কোনগুলো দেখতে হবে আমি সব দেখাই দিব, তো এটা নিয়ে তো কোনো কনফিউশন থাকার কথা না। অ্যান্সার হবে 320। বুঝতে পারছো? এবার আসো নেক্সট। এখানে আরেকটা প্রশ্ন বলে দিছি, একটু খেয়াল করো, এখানে আরেকটা প্রশ্ন বলছি 5 নিউটন বল। খেয়াল করো ভাইয়া, তোমার কাছে 5 নিউটন বল, তাহলে কি বলে দেওয়া আছে, এফ বলে দেওয়া আছে, কোন বস্তুর উপর 6 সেকেন্ড অর্থাৎ 6 সেকেন্ড ক্রিয়া করছে, তার মানে টি বলে দেওয়া আছে। বস্তুর ভরবেগের পরিবর্তন কত, এটা তোমাকে জিজ্ঞাসা করছে। এখন দেখো ভরবেগ হচ্ছে হলো পি, তাহলে ডেল পি ইকুয়ালস টু কি হয়, এফ ইনটু টি। তাহলে এফ এর পরিমাণ কত, 5 ইনটু কত 6, তাহলে 5 6 কত 30। ভরবেগের একক কি, কেজি মিটার পার সেকেন্ড, কেজি মিটার পার সেকেন্ড। অ্যান্সার কত, ঘ নাম্বারটা। শেষ? ডি নাম্বারটা। এবার কি বুঝছো সবাই? সবাই কি বুঝতে পারছো? সবাই কি বুঝতে পারছো? 5 নিউটন বল, এফ বলে দেওয়া আছে, 6 সেকেন্ডে ক্রিয়া করলে 6 সেকেন্ড মানে হচ্ছে হলো টি বলে দেওয়া আছে, বস্তুর ভরবেগের পরিবর্তন কত, তাহলে ডেল পি ইকুয়ালস টু এফ টি, মানটা বসায় দাও, অ্যান্সার চলে আসবে। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের কোশ্চেন, এগুলো প্রশ্ন আসবে, ভরবেগের পরিবর্তন। নেক্সট, এখানে আরেকটা প্রশ্ন দিয়েছি, দেখো এই প্রশ্নটা কি বলছি রে বাবা, 16 নিউটন। খেয়াল করো 16 নিউটন, তাহলে 16 নিউটন মানে কি, এফ বলে দেওয়া আছে, এর একটি বল কত কেজি, 4 কেজি। কত কেজি, 4 কেজি, 4 কেজি, তার মানে এম বলে দেওয়া আছে 4 সেকেন্ড। তাহলে কি বলে দেওয়া আছে, টি বলে দেওয়া আছে, কি বলে দেওয়া আছে, টি বলে দেওয়া আছে। বস্তুটির বেগের পরিবর্তন নির্ণয় করো, বস্তুটির বেগের পরিবর্তন। তাহলে বেগের পরিবর্তন তোমাকে নির্ণয় করতে বলা হয়েছে রে ভাই, এটা তোমাদের পারা উচিত, এটা তোমাদের পারা উচিত। আমরা সবাই এখানে যেহেতু একটা জিনিস দেওয়া নাই, সেটা হচ্ছে হলো ত্বরণ দেওয়া নাই, ত্বরণ। তাহলে দেখো এফ ইজ ইকুয়ালস টু যদি এম এ হয়, তাহলে এই ইকুয়ালস টু কি হবে ভাই, এফ বাই এম হয়। তাহলে এফ এর মান তুমি জানো 6, এম এর মান তুমি জানো 4, কাটাকাটি করলে 3 আর হচ্ছে হলো 2, তাহলে 3/2, তার মানে 1.5 ত্বরণের মান চলে আসবে 1.5 মিটার পার সেকেন্ড স্কয়ার। ত্বরণের মান তুমি পেয়ে গেছো। এখন তোমাকে বলছে বস্তুটির বেগের পরিবর্তন কত, তুমি জানো ভি ইকুয়ালস টু যেহেতু 0 বলে দিছে আর হচ্ছে হলো এটি, তাহলে আমরা এখানে 0 বসাইলাম, প্লাস এর পরিমাণ জানি 1.5 ইনটু টি এর পরিমাণ তুমি জানো 4 সেকেন্ড। তাহলে এই দুইটাকে এখন তুমি গুণ করতে পারো। এখন এইখানে এই দেড় কখনো লিখবা না পরীক্ষার হলে, ক্যালকুলেটরে এখানে লিখবা 3/2 ইনটু হচ্ছে হলো 4, এটা কেটে দাও 2, তাহলে হচ্ছে হলো 6, তাহলে 6 মিটার পার সেকেন্ড। অ্যান্সার ক। সবাই বলো সবাই ক্লিয়ার কিনা? অ্যান্সার, আচ্ছা আমাদের কাছে কি এখানে এটা কি আসছে, ভি ইকুয়ালস টু 0 এটি, এর মান কত বলে দিছি ভাই, 3/2 না, নাকি 4 মিটার পার সেকেন্ড? হেট, আমি এখানে 6 চিন্তা করলাম কেন, এখানে তো 16 দেওয়া, 16 আর হচ্ছে হলো 4, 4 4 16, 4, তাহলে হচ্ছে হলো 0 প্লাস 4 ইন্টু হচ্ছে হলো 4, তাহলে হচ্ছে হলো 16 মিটার পার সেকেন্ড। এই বাবা এখানে 16 হবে, এটা 16, দ্য অ্যান্সার ইজ ক। অ্যান্সার হবে হচ্ছে হলো 16, অ্যান্সার হবে 16। ওকে, চশমা পড়লে ভাই আরো কম দেখতেছি। এইটা 16 ছিল, এখানে 16 ছিল, আমি এখানে 6 লিখছিলাম। 16/4 ইকুয়ালস টু 4, তাহলে ভি ইকুয়ালস টু 0 প্লাস এটি, তাহলে 0 প্লাস 4 ইন্টু 4, নিচে হচ্ছে 16 মিটার পার সেকেন্ড, এখানে 16 হবে। হ্যাঁ, 16 মিটার পার সেকেন্ড। সবাই একটু বলো সবাই ক্লিয়ার কিনা? দ্য অ্যান্সার ইজ 1। ক্লিয়ার সবাই? সবাই ক্লিয়ার থাকলে ভাইকে একটু জানাও যে ভাই আমরা সবাই ক্লিয়ার। সবাই ক্লিয়ার থাকলে ভাইকে একটু জানাও যে ভাই আমরা সবাই ক্লিয়ার। হ্যাঁ 16 লিখলাম তো, 16 মিটার পার সেকেন্ড। সবাই একটু বলো সবাই ক্লিয়ার কিনা এবার? ওকে, এবার আসো নেক্সট। 60 কেজি ভরের, দেখি আমরা কি কি আছে, এম বলে দেওয়া আছে 60 কেজি, একটি বস্তুর উপর কত বল প্রয়োগ করলে, কত বল, তার মানে এফ ইজ ইকুয়ালস টু হোয়াট, টাইম বলে দেওয়া আছে 60 সেকেন্ড,
এবং এর বেগ 10 মিটার পার সেকেন্ড, ভি বলে দেওয়া আছে 10 মিটার পার সেকেন্ড বৃদ্ধি পাবে। তোমাকে বলছে বেগ বের মানে বল বের করার জন্য। তাহলে আমরা বলটাকে বের করে ফেলি, সবাই চলে আসো। আমরা সবাই জানি এফ ইজ ইকুয়ালস টু হচ্ছে হলো এম এ, তাহলে এম ইন্টু ডেল ভি ডিভাইড বাই হচ্ছে হলো টি, এটা তোমরা জানো। তাহলে এম এর পরিমাণ তোমার কাছে দেওয়া আছে আলটিমেটলি, সেটা হচ্ছে হলো 60 ইন্টু ডেল ভি, পরিবর্তন পাইছো 10, আর টি এর পরিমাণ হচ্ছে হলো 60। এটা আর এটা কেটে দাও, তাহলে থাকবে 10 নিউটন। অ্যান্সার 4। সবাই বলো ক্লিয়ার কিনা, সবাই একটু করো, সবাই একটু বলো যে সবাই ক্লিয়ার কিনা, সবাই একটু বলো যে সবাই ক্লিয়ার কিনা। হ্যাঁ, একদম সহজ একটা প্রশ্ন, একদম সহজ। সবাই একটু বলো সবাই ক্লিয়ার কিনা। ওকে, সবাই ক্লিয়ার ভাইয়া? কারো মনে কোনো কোশ্চেন থাকলে আমাকে জানাও। ওকে, নেক্সট। একটি বল খেয়াল করো, একটি বল 4 কেজি ভর বিশিষ্ট একটি স্থির বস্তুর উপর ক্রিয়া করে। তাহলে একটা বল 4 কেজি, ভালো মতো খেয়াল করো, এম এর মান কত কেজি? 4 কেজি, ভর বিশিষ্ট স্থির বস্তুর উপর ক্রিয়া করে। এর ফলে বস্তুটি 6 সেকেন্ডে, টাইম বলে দেওয়া আছে 6 সেকেন্ডে এত মিটার পার সেকেন্ড বেগ প্রাপ্ত হয়। বি এর মান বলে দেওয়া আছে 30 মিটার পার সেকেন্ড বেগ হয়। তাহলে বলের পরিমাণ কত? দেখো, একই ক্যাটাগরির প্রশ্ন চট্টগ্রামে বারবার দেয়, একই ক্যাটাগরির প্রশ্ন তোমাকে চট্টগ্রামে বারবার দেয়। তাহলে এফ ইজ ইকুয়ালস টু এম ইন্টু ডেল ভি ডিভাইড বাই হচ্ছে হলো টি, এম এর মান হচ্ছে হলো 4 কেজি ইন্টু ডেল ভি এর পরিমাণ হচ্ছে হলো 30 ডিভাইড বাই টি এর পরিমাণ হচ্ছে হলো 6, 5 6 30, 4 5 20, তাহলে অ্যান্সার কত? 20 নিউটন। সবাই একটু বলো সবাই ক্লিয়ার কিনা, সবাই একটু বলো সবাই ক্লিয়ার কিনা, অ্যান্সারটি সবাই ক্লিয়ার কিনা, সবাই ভাইয়াকে একটু বলো, সবাই একটু বলো সবাই ক্লিয়ার কিনা, সবাই বলো সবার কাছে ক্লিয়ার কিনা। একই টাইপের প্রশ্ন দেখছো চট্টগ্রাম, একই টাইপের প্রশ্ন বারবার করে, এটা মাথায় রাখবা, ঠিক আছে? একই টাইপের প্রশ্ন বারবার করবা, ঠিক আছে? সবাই সবাই বলো ক্রিস্টাল ক্লিয়ার। ওকে, নাইস। একই টাইপের প্রশ্ন দেখো, আজকে সব দেখাই দিব, দেখছো একই টাইপের প্রশ্ন। এবার খেয়াল করো, এখানে আরেকটা প্রশ্ন আছে। 15 মিটার পার সেকেন্ড বেগে চলমান 5 কেজি ভরের একটি বস্তুর উপর 10 নিউটন বল কত সময় ধরে প্রয়োগ করা হলে সেটি 100 মিটার দূরত্ব অতিক্রম করবে? আচ্ছা, কি কি দেওয়া আছে এটাকে ভালো মতো খেয়াল করো। এত বেগে চলমান, তাহলে যেই বেগে চলমান সেটা ইউ, তাহলে 15 মিটার পার সেকেন্ড, 5 কেজি, এম এর পরিমাণ বলে দেওয়া আছে 5 কেজি, বস্তুর উপর 10 নিউটন, এফ এর পরিমাণ বলে দেওয়া আছে 10 নিউটন, কত সময় ধরে প্রয়োগ করলে টি ইজ ইকুয়ালস টু ওয়াট, আর 100 মিটার দূরত্ব অতিক্রম করবে এস ইজ ইকুয়ালস টু 100 মিটার, এটা বলে দেওয়া আছে। তোমাকে বলা হয়েছে কত বল প্রয়োগ কত সময় প্রয়োগ করলে, তাহলে টি এর পরিমাণ বের করতে হবে। কার পরিমাণ রে বাবা? টি এর পরিমাণ তোমাকে বের করে নিতে হবে। আমরা এখানে ত্বরণটাকে আগে বের করে নিই ভাইয়া, আসো। ত্বরণ নাই আমাদের কাছে, কি নাই আগে? ত্বরণ নাই। কি নাই আগে? ত্বরণ নাই। তাহলে আসো আমরা আগে ত্বরণটা বের করে নিই। খেয়াল করো, এখানে ত্বরণটা আমরা আগে একটু বের করে নিই। খেয়াল করো, খুব ভালো মতো খেয়াল করো। ত্বরণ তোমার কাছে আদিবেগ বলে দেওয়া আছে, ভর দেওয়া আছে, এম বলে দেওয়া আছে। সো আমরা ত্বরণটা বের করে নিই। এফ ইজ ইকুয়ালস টু এম এ, তোমরা সবাই জানো ত্বরণ ইজ ইকুয়ালস টু এফ বাই হচ্ছে হলো এম। এফ এর পরিমাণটা কি সেটাকে একটু ভালো খেয়াল করো, 10। এফ এর পরিমাণ দেওয়া আছে 10, এম এর পরিমাণ কত কেজি ভাইয়া? 5। তাহলে আমরা এটা রেডে কাটলে 2 মিটার পার সেকেন্ড স্কোয়ার আমরা ত্বরণ পেয়ে গেলাম। এখন তোমাকে বলছে যে কত সময় ধরে প্রয়োগ করা হলে সেটি 100 মিটার দূরত্ব অতিক্রম করবে। তাহলে আমরা সময়টাকে আগে বের করার আগে এস ইজ ইকুয়ালস টু ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার, এটা ইউজ করব। তাহলে সেইখানে আমরা এই মানগুলো বসাবো। এস এর পরিমাণ 100, ইউ এর পরিমাণ 15, টি এর পরিমাণ কত তোমরা একটু দেখো, টি এর পরিমাণ বের করতে হবে। টি প্লাস হাফ, এর পরিমাণ কত? 2, টির পরিমাণ আমরা জানি না, টি স্কোয়ার। তাহলে এখন তুমি এখান থেকে টি বের করে ফেলবা। তাহলে আলটিমেটলি টি ইজ ইকুয়ালস টু আসবে 5 সেকেন্ড। তাহলে কোথায় আছে? ক নাম্বার আছে। শেষ। সবাই বলো সবাই ক্লিয়ার কিনা। সবাই একটু বলো যে সবাই ক্লিয়ার কিনা, দ্রুত। টি এর পরিমাণ এখান থেকে বের করতে পারছো কিনা সবাই আমাকে একটু জানাও যে ভাই আমরা টি এর পরিমাণ বের করতে পারছি। সবাই
আমি সব বলে দিছি, ক্যালকুলেশনটুকু যোগ বিয়োগ গুণ ভাগ তো পারবা, এটা তো তোমাদের হাতের কাজ। সবাই বলো সবাই ক্লিয়ার কিনা দ্রুত, সবাই একটু বলো, সবাই একটু বলো সবাই ক্লিয়ার কিনা। শাস্ত্রের কোশ্চেন আছে তো, দেখাচ্ছি তো বাবা, শাস্ত্রের কোশ্চেন আছে তো, এখনো তো শেষ করি নেই। নিউটনিয়ান বলবিদ্যা থেকে অনেক কোশ্চেন দেওয়া, সো সবাই একটু জানাও। সবাই একটু বলো সবাই ক্লিয়ার কিনা। ওকে নাইস। নেক্সট, 100 কেজি ভরের একজন লোক লিফটে দাঁড়িয়ে আছে। লিফটটি যদি 2 মিটার/সেকেন্ড স্কোয়ার ত্বরণে উপরের দিকে উঠতে থাকে, তাহলে লোকটির উপরে ঊর্ধ্বমুখী প্রতিক্রিয়া বল কত হবে, এটা তোমাকে জিজ্ঞাসা করা হয়েছে। আচ্ছা, লিফটের ঊর্ধ্বমুখী প্রতিক্রিয়া বল মনে রাখবা F = m × g + a। আরেকটা সূত্র আছে, যদি নিম্নমুখী হইতো তাহলে F = m × g - a। তাহলে এটা ঊর্ধ্বমুখী, এটা নিম্নমুখী, এই দুটো সূত্র মনে রাখবা, অ্যান্সার চলে আসবে। এবার খেয়াল করো, তোমার কাছে বলছে প্রতিক্রিয়া বল, তাহলে m এর পরিমাণ কত 100, g এর পরিমাণ তুমি জানো 9.8, ত্বরণের পরিমাণ জানো 2, তাহলে 100 ইনটু হচ্ছে 11.8, তাহলে এই দুটাকে যদি করো তাহলে হয় 1180 নিউটন। অ্যান্সার 1180 নিউটন। সবাই একটু বলো সবাই ক্লিয়ার কিনা, সবাই একটু বলো। সবাই একটু বলো সবাই ক্লিয়ার কিনা, সবাই 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 বলো অ্যান্সার কত 1180। সবাই একটু বলো সবার কাছে আসছে কিনা দ্রুত। সবাই সবাই ভাইয়া এই সেম কোশ্চেনই যেও আসছিল, তবে কারেক্ট অপশন ছিল না। যদি না থাকে তাহলে সেটা হচ্ছে হলো ওটা অটোমেটিক্যালি নাম্বার দিয়ে দিবে, ঠিক আছে, কারেক্ট অপশন না থাকলে। সবাই একটু বলো সবাই ক্লিয়ার কিনা ভাই। ওকে নাইস। এবার আসো, 2 মিটার/সেকেন্ড স্কোয়ার ত্বরণে উপরে উঠন্ত একটি লিফটে একটি লোক দাঁড়ানোর ফলে ঊর্ধ্বমুখী বল এত নিউটন হলো, লোকটির ভর কত হবে। ভালো মতো খেয়াল করো, একটু আগে যে প্রশ্নটা আসছে সেখানে আমাকে এই 1180 বের করতে বলছিল, এই 1180। এখন তোমার কাছে লোকটির ভর বের করতে বলা হয়েছে, দেখো তো লোকটির ভর কত আছে 100 কেজি। তাহলে দেখি আমরা ওই অপর পৃষ্ঠে 100 কেজি আছে কিনা, এই যে 100 কেজি, অ্যান্সার 100 কেজি। দেখছো কিভাবে প্রশ্ন আসে, একটা শিফটের যেখানে তোমার কাছে ঊর্ধ্বমুখী বল জিজ্ঞাসা করেছে, আর এখানে বলের পরিমাণ বলে দিয়েছে, তোমাকে বলা হয়েছে বস্তুটির হচ্ছে হলো ভর কত। তাহলে আমরা আগের প্রশ্নে ভর দেখে আসছি 100 কেজি, এরপর একটা ভর বের করতে পারবো F = m × g + a দিয়ে। সবাই একটু বলো তো সবাই ক্লিয়ার কিনা রে বাবা, সবাই একটু জানাও যে সবাই ক্লিয়ার কিনা। সবাই একটু বলো সবাই ক্লিয়ার কিনা। একদম সহজ লাগতেছে না কোশ্চেনগুলো, দেখছো একটার সাথে আর একটা কমন। এবার একটু খেয়াল করো, 4 কেজি ভরের একটি বস্তু খাড়ার নিচের দিকে পড়তেছে, বাতাসের বাধা 6.2 নিউটন হলে বস্তুটির ত্বরণ কত মিটার/সেকেন্ড হবে, এটা তোমাকে জিজ্ঞাসা করা হয়েছে। তার মানে বস্তুটির ত্বরণ তোমাকে জিজ্ঞাসা করছে, কার ত্বরণ, বস্তুটির ত্বরণ। সূত্র হবে mg - f প্রাইম = f, তার মানে f এর মান m এ, আমি সেই সূত্রটা বসাই দিলাম। ওকে, এই মানটা থেকে তুমি মোটামুটি মানটাকে বের করবা। দেখো m এর পরিমাণ 4 ইন্টু 9.8 মাইনাস তোমার কাছে বাতাসের বাধা বলে দেওয়া আছে 6.2, বসাও 6.2, এম এর পরিমাণ 4 ইন্টু হচ্ছে হলো এ। ত্বরণ যেহেতু দেওয়া নাই, আমরা এখান থেকে ত্বরণ বের করে নিব, এই জগস্টু আমাদের কাছে আসবে। সবাই একটু খেয়াল করো, 4 ইন্টু এইটার এটা থেকে যদি বিয়োগ দাও, খেয়াল করো 9.8কে তুমি মোটামুটি ভাবে ধরতে পারো হচ্ছে হলো 10, 10 থেকে 6কে বাদ দিলে থাকবে 4, বাট আমাদের কাছে এখানে এই 2 আর এই 8 মিলে ধরবা 1, তার মানে 5। তাহলে হচ্ছে হলো 5, সরি 1, এই 0.8 আর এই 0.2 মিলে ধরবা 1, তাহলে হচ্ছে হলো 10। 10 থেকে যদি আমরা 9.8কে বাদ দিই, তাহলে আলটিমেটলি যা থাকবে সেটা এখানে লিখবা। তাহলে 9.8 থেকে 6.2, তাহলে হচ্ছে হলো 3.6। ওকে, 4 ইন্টু 3.
3 পয়েন্টই থাকার কথা আলটিমেটলি বিয়োগ করলে। আচ্ছা আমি ডিরেক্ট করি, এই গোস টু হচ্ছে হলো 3 4 12, তাহলে হচ্ছে হলো 4 দুগুণা 8, 8 পয়েন্ট সামথিং আসার কথা। এই যে 8 পয়েন্ট সামথিং, তার মানে 8.25 শেষ। এটা আসে হিসাব করলে 8.25 আসে, মানে 8 পয়েন্ট সামথিং আসে আমার হিসাবে। সো যেহেতু অপশনে একটাই আছে 8 পয়েন্ট সামথিং, সো অ্যান্সার হবে 8.25। সবাই একটু বলো, সবাই ক্লিয়ার কিনা রে বাবা? সবাই একটু বলো, সবাই সবাই দ্রুত। সবাই সবাই একটু বলো সবার কাছে ক্লিয়ার হয়েছে কিনা ম্যাথটা, এবং সবাই বুঝতে পারছো কিনা। 4 কেজি ভরের একটি বস্তু খাড়ার নিচের দিকে পড়তেছে। ভাইয়া খাড়ার নিচের দিকে পড়া মানে হচ্ছে হলো এম জি মাইনাস হচ্ছে হলো যে প্রাইমটা, যে বাধাটা থাকবে ইজ ইকুয়ালস টু এফ, এফ এর মান এম এ। এই সূত্রটা বসায় দিবা সবসময় খাড়ার নিচের দিকে পড়লে। সবাই ক্লিয়ার? ওকে, এবার আসো নেক্সট। দুটি তলের মধ্যকার স্থির ঘর্ষণ গুণাঙ্ক 1/√3 হলে ঘর্ষণ গুণাঙ্ক কত? আচ্ছা, যদি এই টাইপের প্রশ্ন আসে, এই ঘর্ষণ গুণাঙ্ক বলে দেওয়া থাকে, তাহলে এখানে আস্তে করে একটা ট্যান নিয়ে আসবা। থিটা ইজ ইকুয়ালস টু ট্যান ইনভার্স 1/√3 করে ফেলবা। এখন দেখো ট্যান 1/3 কত ডিগ্রির মান? 30 ডিগ্রির মান। তাহলে অ্যান্সার কত হবে বাবা? 30 ডিগ্রি। অ্যান্সার কত? 30 ডিগ্রি। সবাই একটু বলো সবাই ক্লিয়ার কিনা, সবাই একটু বলো সবাই ক্লিয়ার কিনা, দ্রুত। সবাই 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 একটু বলেন। সবাই সবাই দ্রুত, সবাই একটু কমেন্টসে জানাও যখন এরকম থাকবে তখন এটা করবা। আর যখন তোমাদের কাছে যদি এই ঘর্ষণ গুণাঙ্ক 1/√3 না দিয়ে শুধু √3 দিত, তাহলে অ্যান্সার কত হতো? সবাই একটু কমেন্ট সেকশনে জানাও। শুধু √3 হইতো তাহলে অ্যান্সার কত হইতো? সবাই আমাকে একটু জানাও। সবাই সবাই একটু জানাও, সবাই একটু জানাও দ্রুত। ওকে, যদি 6 এই √3 থাকতো তাহলে অ্যান্সার কত হইতো? সবাই এটা একটু জানাও। ওকে, 15 কেজি ভরের একটি বন্দুক হতে, এই যে সাস্টের কোশ্চেনে চলে আসছি, এই যে সাস্টের কোশ্চেনে চলে আসছি, সাস্ট 19-20, সাস্ট 19-20, যারা সাস্টে পরীক্ষা দিবেন তারা মাথার ভিতরে রেখে দেন। এই যে প্রশ্নটা খেয়াল করেন, সাস্টের 19-20, 15 কেজি ভরের, খুব ভালো মতো খেয়াল করো, 15 কেজি ভরের একটি বন্দুক হতে 0.001 কেজি একটি গুলি 300 মিটার পার সেকেন্ড বেগে বের হয়ে গেল। বন্দুকের পশ্চাৎ বেগ কত? বন্দুকের পশ্চাৎ বেগ কত এটা তোমাকে বের করতে বলা হয়েছে। এখন বন্দুকের পশ্চাৎ বেগ তুমি বের করতে পারো ভাইয়া? আমরা একটু আগে এই সূত্রগুলো নিয়ে আলোচনা করে আসছি যে বন্দুকের পশ্চাৎ বেগ কত, সেগুলো আমরা সবাই জানি। আমরা আগে লব্ধি বলটা বের করে আসি, অর্থাৎ এফ এর মানটা বের করে আসি। তাহলে আমরা সবাই জানি এফ ইজ ইকুয়ালস টু হচ্ছে ভাই এম এ। এফ ইজ ইকুয়ালস টু কি জানো সবাই? এম এ। তাহলে আমরা সেই সূত্রটাকে বের করে আসি। এম এর পরিমাণ কত কেজি? 15 কেজি, ইনটু তুমি জানো এ বলে দেওয়া আছে, এখানে কিন্তু লব্ধি বলের মান, তার মানে জি এর পরিমাণ আসবে, তার মানে 9.8 মাইনাস তোমার কাছে কত দেওয়া আছে একটু খেয়াল করো তো ভাইয়া, 300 মিটার পার সেকেন্ড। 300 মিটার পার সেকেন্ড তার মানে হচ্ছে হলো কত নিউটন বলে দেওয়া আছে। 15 কেজি ভরের একটি গুলি বন্দুক হতে, এত এত ভরের এত এত গুলি বন্দুকের পর পশ্চাৎ বেগ বের করবো। আমি কি বের করতেছি সবাই একটু বের করো, দেখো m1 v1 m2 v2, এই সূত্র থেকে বের করবা। তাহলে আসো আমি এখানে v2 বের করি। v2 ইজ ইকুয়ালস টু মাইনাস m1 v1 ডিভাইড বাই m2। তাহলে আমরা লিখবো মাইনাস m1 এর মান দেওয়া আছে 15 কেজি, বসাও 15, সরি মাইনাস 0.01 ইন্টু আমাদের কাছে কত মিটার পার সেকেন্ড? v1 300 মিটার পার সেকেন্ড, m2 কত দেওয়া আছে? 15 কেজি, বসাও 15 কেজি। এটারে বসাইলে আমরা পাবো মাইনাস 0.2। গ নাম্বার অ্যান্সার। সবাই একটু বলো সবার কাছে আসছে কিনা, সবাই একটু বলো সবার কাছে আসছে কিনা। পশ্চাৎ বেগ যেহেতু এটাই, হ্যাঁ সবাই একটু বলো, সবাই একটু বলো সবার কাছে ক্লিয়ার কিনা। ভাই এই প্রশ্নটা খুবই ইম্পর্টেন্ট, যখন পশ্চাৎ বেগ বের করতে বলা হবে তখন আলটিমেটলি এই সূত্রগুলো দিয়ে বের করবা।
ঠিক আছে, এখান থেকে তোমাকে V2 এর পরিমাণ বের করতে বলা হইতে পারে, তোমার কাছে V1 এর পরিমাণ বের করতে বলা হইতে পারে, তখন তুমি এভাবে পশ্চাৎবেগগুলো বের করবা। আজকে আমি নিউটনিয়ান বলবিদ্যা থেকেই সবচেয়ে বেশি কোশ্চেন সলভ করাবো, কারণ এখান থেকে সাস্টে একটা প্রশ্ন 100% আসবে। তাহলে দেখো 19-20-এ তোমার কাছে পশ্চাৎবেগ থেকে একটা প্রশ্ন চলে আসছে, এটা মাথায় রাখবা। এবং এই পশ্চাৎবেগ থেকেই সাস্টে এই বছরও সাস্টে খুব ইম্পর্টেন্ট, যারা বি ইউনিটে ভর্তি পরীক্ষা দিবা, সাথে এ ইউনিটে ভর্তি পরীক্ষা দিবা, পশ্চাৎবেগ স্টার মার্ক করে ফেলেন, পশ্চাৎবেগ স্টার মার্ক করে ফেলেন। হ্যাঁ, পিডিএফ দিয়ে দিব, পিডিএফ আমি দিয়ে দিব। ওকে, আর 0.2 আসছে আমার কাছে। আচ্ছা, সাস্টে তো ক্যালকুলেটর আছে, আমরা ক্যালকুলেটরটা ইউজ করেই দেখি না, সমস্যা কই রে ভাই? ক্যালকুলেটর যেহেতু আছে আমরা ইউজ করি, আসো। ক্যালকুলেটর যেহেতু আছে আমরা ইউজ করি, আসো দেখি আমরা ক্যালকুলেটরটা ইউজ করি, আসো। আমার কাছে বলে দেওয়া আছে ভাগাকারে 0.01 ইন্টু 300 ডিভাইড বাই 15, আমার কাছে আসবে এই যে দেখো 1/5 চলে আসছে, 1/5। এখন 1/5 মানে কত? 0.2। 1/5 কত? 0.2। সো অ্যান্সার কত? 0.5। মোস্তফা, ইজ ইট ক্লিয়ার? মোস্তফা, ইজ ইট ক্লিয়ার? সবাই একটু বলেন যে সবাই ক্লিয়ার কিনা, সবাই ক্লিয়ার কিনা, ভাইয়াকে একটু জানান যে ভাই আমরা সবাই ক্লিয়ার হইছি। ওকে, ক্যালকুলেটর জিনিসটাও দেখাই দিব যে কি কি আসতে পারে। নেক্সট, এই ক্লিয়ার কিনা এবার বলো, ক্যালকুলেটর দিয়ে দেখাই দিছি। 1.5 কেজি ভরের 1.5 কেজি ভরের একটি বল সোজা নিচের দিকে পড়তেছে, বাতাসের বাধা বলে দিছে ভাই, বাতাসের বাধা বলে দিছে 7.5 নিউটন হলে বলটির ত্বরণ কত? আচ্ছা, ত্বরণ জিজ্ঞাসা করছে, তার মানে এই ইজ টু ওয়াট, এটা তোমাকে জিজ্ঞাসা করা হয়েছে। তাহলে আসো আমরা আগে লব্ধি বলটা বের করি ভাই, আগে আমরা লব্ধি বলটা বের করি। আসো, এইখানে লব্ধি বল বের করতে হবে। এখন দেখো তোমার কাছে কত কেজি আছে? 1.5 ইন্টু, ভালো মতো খেয়াল করবা, 1.5 ইন্টু 9.8 মাইনাস 7.5, বাধার মানটা বের করে ফেলবা। তাহলে এখান থেকে তুমি যে মানটা পাবা সেটা কত পাবা সেটাকে চিন্তা করবা, ঠিক আছে? এই প্রশ্নটাও সাস্টে আসা প্রশ্ন, সাস্টে আসা প্রশ্ন, এটাও সাস্টে আসা প্রশ্ন, এটা মাথায় রাখবা। এই যে বাধার পরিমাণ, ঠিক আছে, বলটির ত্বরণ কত। এখন আমি একটু কথা বলি, আমাদের সময়কার সাস্টে যে টাইপের প্রশ্ন আসতো, এখনো সিমিলার টাইপেরই প্রশ্ন আসবে আপনার কাছে, অর্থাৎ বলের বাধা থেকে প্রশ্ন আসবে এবং পশ্চাৎবেগ থেকে প্রশ্ন আসবে, জড়তার ভ্রামক থেকে টর্ক আইটেম থেকে প্রশ্ন আসবে, সাথে হচ্ছে আপনাকে F = m এর সূত্রটা থেকে প্রশ্ন আসবে। আই হোপ যে আপনারা এখন বুঝতে পারছেন যে সাস্টে কোন টাইপের প্রশ্নগুলো করে থাকে। তাহলে একটু খেয়াল করেন, এখানে আমি 1.5 কেজি ভরের একটা দিলাম, এখান থেকে আপনি একটা লব্ধি বলের মান পেয়ে যাবেন, ঠিক আছে? এই লব্ধি বলের মানটা আপনি রাখলেন, এখানে আমরা অ্যাপ্লাই করি, আমাদের কি অ্যাপ্লাই করব বলেন তো? ক্যালকুলেটরটা অ্যাপ্লাই করব। আসেন, 1.5 ইন্টু 9.8, ফার্স্ট ব্র্যাকেট দেই, 9.8 মাইনাস 7.5, আমরা করলে পাবো হচ্ছে SND 3.45। ওকে, 3.45, আসো 3.45, আমরা এখানে পেয়ে গেলাম 3.45। ওকে, লব্ধি বল পেয়ে গেলাম। এখন আমরা F = m এতে যাব। m এ f এর পরিমাণ তোমার কাছে বলে দেওয়া আছে, সেটা কত বলে দেওয়া আছে ভাই? 7.2 নিউটন। 7 কত নিউটন? 2 নিউটন। আচ্ছা, আমরা এবার এখানে চলে আসি 7.2। ওকে, এখানে কি এটা 7.2 থাকে আলটিমেটলি? F = m এ বলে দেওয়া আছে। তাহলে এখন F = m এ একটি বল এত এত ত্বরণে সোজা নিচের দিকে পড়তেছে, বাতাসের বাধা 7.5 নিউটন হলে বলটির ত্বরণ কত? ত্বরণ বের করতে হবে, এ বের করতে হবে। m এর পরিমাণ 1.5 কেজি বলে দিছে। আচ্ছা, একটু খেয়াল করি আমরা, আসো। ওকে, আসো দেখি একটু, এম এর পরিমাণ বের করতে হবে। তাহলে চলো 3.45 ভাগ এম এর পরিমাণ 1.5, কাটাকাটি করলে থাকবে আমার কাছে কত আছে? 2.3। বাট এখানে কি 2.3 আছে? নাই তো কোথাও। তাহলে এটা আমি কিভাবে করব? এ পাশে আমার এই ক্যালকুলেশনটা কি ঠিক আছে? সবাই একটু বলো তো, এই ক্যালকুলেশনটা নিয়ে একটু বাধাগ্রস্ত হচ্ছি। 1.5 ইন্টু হচ্ছে হলো 9.8 মাইনাস হচ্ছে হলো 7.5, আমার ক্যালকুলেশনে মনে হচ্ছে ভুল আছে এই জায়গাটাতে। আচ্ছা, এই জায়গা মনে হচ্ছে 1.5 ইন্টু 9.8 মাইনাস 7.5,
ওকে ওয়েট 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 ক্যালকুলেটর কই? ওকে এবার আসো দেখি। ওকে দেখি এবার দাঁড়াও। 1.5 ইন্টু 9.8 মাইনাস 7.5, আচ্ছা 7.2, এখানে ক্যালকুলেশনে ভুল করছি। 7.2 ত্বরণ বের করতে হবে। 7.2 ডিভাইড বাই হচ্ছে হলো 1.5, তাহলে তুমি কাটাকাটি করলে এখানে পাবা 4.8 মিটার পার সেকেন্ড স্কোয়ার। 4.8 1 নাম্বার। ওকে থ্যাংক ইউ। হ্যাঁ হ্যাঁ ভুল হয়েছে ভাইয়া, ত্বরণ বলছে তো, আমি ত্বরণই বের করছি, বাট আলটিমেটলি আমার এইখানকার ক্যালকুলেশনটা ভুল ছিল রে ভাই। এবার ক্লিয়ার কিনা? এবার একটু সবাই বলো 7.2 হবে, ঠিক আছে? সবাই একটু বলো যে সবাই ক্লিয়ার কিনা। সবাই একটু বলেন যে সবাই ক্লিয়ার কিনা, সবাই একটু দ্রুততার সহিত বলেন, দ্রুত। সবাই একটু দ্রুত বলেন যে সবাই ক্লিয়ার কিনা। সবাই সবাই একটু বলেন যে এবার ক্লিয়ার কিনা। হ্যাঁ এবার ক্লিয়ার। আমার এখানে ক্যালকুলেশনটা ভুল ছিল, হ্যাঁ আমি ব্র্যাকেট ইউজ করছিলাম। এবার আসেন নেক্সট। এখানে বলছে কোন মেঝেতে স্থাপিত 800 নিউটনের একটি কাঠের ব্লকের উপর আনুভূমিকভাবে 160 নিউটন বল প্রয়োগ করলে এটি চলার উপক্রম হয়। মেঝে ও কাঠের ব্লকের মধ্যবর্তী ঘর্ষণাঙ্ক কত, এটা তোমাকে বের করতে বলা হয়েছে। কোন মেঝেতে স্থাপিত 800 নিউটন, কত নিউটন বাবা? 800 নিউটনের একটি কাঠের ব্লকের উপর অনুভূমিকভাবে 160 নিউটন বল প্রয়োগ করলে এটি চলার উপক্রম হয়। মেঝে ও কাঠের ব্লকের মধ্যবর্তী ঘর্ষণাঙ্ক কত, এটা তোমাকে জিজ্ঞাসা করছে। তাহলে দেখো আমার ঘর্ষণাঙ্ক মিউ এস ইজ ইকুয়ালস টু, সবাই একটু লিখে রাখো, এফ এস বাই হচ্ছে হলো আর। তাহলে আসো এফ এস এর পরিমাণটা, আসো এফ এস এর পরিমাণটা আমার কাছে কোথায় দেওয়া আছে একটু খেয়াল করে ভাবা। 160 নিউটন বলে দেওয়া আছে এফ এর পরিমাণ, আর আর এর পরিমাণ কত বলে দেওয়া আছে? 800 নিউটন। তাহলে বসাই দাও 160 ভাগ হচ্ছে হলো 800, এই শূন্য কাটা, 8 দুগুণা কত রে ভাই? 16, 8 দুগুণা কত? 16। তাহলে 2 আর একটা 0 আবার নিচে থেকে যায়, নিচে তো 80 আছে, তাহলে এটা তো এভাবে কাটাকাটি করা যায় না। এখন খেয়াল করো 160 ডিভাইড বাই হচ্ছে হলো 800, এই শূন্য কেটে দাও। এখন তুমি যখন এটাতে নিয়ে আসবে তখন এটা দশমিকে চলে আসবে, তাহলে দশমিকে নিয়ে আসলে এটা কাছে তোমার কাছে অ্যান্সার থাকবে 0.2, অ্যান্সার 0.2। শেষ, বুঝছো এবার সবাই? সবাই কি বুঝছো? অ্যান্সার হচ্ছে 0.2। সাব্বির চলে আসছে, তোমাদের সাব্বির ভাইয়া, ঠিক আছে, জাবির মেধাবী শিক্ষার্থী, ঠিক আছে, সাব্বির চলে আসছে। সাব্বিরের, আর আমি যে কয়দিন জাবিতে ছিলাম তোমাদের জন্য, আমি আসলে ওদের সাথেই ছিলাম, মানে এটার কি বলবো, এগুলো আসলে ভাষায় প্রকাশ করার মতো না, একদম পুরো নিজের ভাইয়ের মতো ছিলাম, ঠিক আছে। সো তোমরা যদি কেউ আগামী বছর যদি যারা জাবিতে ভর্তি পরীক্ষা দিতে যাবা, তারা অবশ্যই ভাইয়াদের সাথে আর কি কথা বলবা, এবং ভাইয়ারা তোমাদের সর্বোচ্চটা সাপোর্ট দিবে ইনশাল্লাহ। তো সবাই একটু বলো যে সবাই ক্লিয়ার কিনা। নেক্সট, এবার একটা প্রশ্ন আসছে, খুবই ইম্পর্টেন্ট একটা প্রশ্ন। এই প্রশ্নটা আমাদের হচ্ছে হলো আর ইউতে আসা প্রশ্ন। আমি আবারও বলে দিচ্ছি, যারা রাজশাহী ইউনিভার্সিটি এবং চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা দেন তারা এই টাইপের প্রশ্নগুলোর সম্মুখীন হন। একটু খেয়াল করেন, একটি সিলিন্ডারের ভর 50 কেজি, একটি সিলিন্ডারের ভর 50 কেজি এবং ব্যাসার্ধ 0.2 মিটার। সিলিন্ডারটি অক্ষের সাপেক্ষে এর জড়তার ভ্রামক 1 কেজি মিটার স্কোয়ার। সিলিন্ডারটি যখন 4 মিটার পার সেকেন্ড বেগে আনুভূমিকভাবে গড়াতে থাকে তখন তার মোট গতিশক্তি কত হবে, এটা তোমাকে জিজ্ঞাসা করেছে, এটা তোমাকে জিজ্ঞাসা করেছে। সো এই টাইপের প্রশ্নগুলো আসতে পারে, একটু খেয়াল করো। আমরা সবাই জানি এই টাইপের প্রশ্নগুলো ইজ ইকুয়ালস টু, সবাই সূত্রটা লেখো, হাফ এম ভি স্কোয়ার প্লাস হাফ আই ওমেগা স্কোয়ার। তাহলে এবার আসো, হাফ এম, এম এর পরিমাণ তুমি জানো রে বাবা 50, ভি এর পরিমাণ তুমি জানো, কিন্তু ভি এর পরিমাণ কত মিটার পার সেকেন্ড? 4। আই এর পরিমাণ তুমি জানো, ভ্রামক, জড়তার ভ্রামক বলে দিছে 1 কেজি মিটার স্কোয়ার, ইনটু ওমেগা স্কোয়ার। ওমেগা স্কোয়ারের ভ্যালু তোমার কাছে বলে দেওয়া আছে, সে মানটাও তুমি লিখবা। দেখো তোমার কাছে কত বলে দেওয়া আছে বাবা, ওমেগার মানটা তুমি জানো যে এটা আমরা হিসাবটা করি এইভাবে, 4 ডিভাইড বাই হচ্ছে হলো 0.2 তার স্কোয়ার। তাহলে এখানে বসাও 4 ডিভাইড বাই 0.2 তার হোল স্কোয়ার। এবার এখানে দেখো এই কাটাকাটিগুলো করো,
এটা কাটলে 25, এটা 16, আর এখানে 2 আছে, এটা কাটাকাটি করো। সব কাটাকাটি করার পরে তুমি আলটিমেটলি দেখবা তোমার কাছে 600 জুলের মতো অ্যান্সার চলে আসবে। অ্যান্সার ঘ। শেষ। সবাই একটু বলো সবাই ক্লিয়ার কিনা। না সাকিব, অ্যান্সার হবে ঘ। সবাই একটু বলো। সবাই একটু বলো সবাই ক্লিয়ার কিনা। সবাই একটু দ্রুততার সহিত বলো তো সবাই ক্লিয়ার কিনা। এই সূত্রটা সবাই বুঝছো কিনা? এই সূত্রটা কোথা থেকে আসছে? এই সূত্রটা কোথা থেকে আসছে সবাই একটু বলো। গতিশক্তি, মোট গতিশক্তির সূত্র। মোট গতিশক্তি E is equals to half mv স্কয়ার প্লাস হাফ I ওমেগা স্কয়ার। মোট গতিশক্তির সূত্র E is equals to half mv স্কয়ার প্লাস হাফ I ওমেগা স্কয়ার। সবাই বলেন সবাই ক্লিয়ার কিনা। সবাই বলেন সবাই ক্লিয়ার হইছেন কিনা। সবাই বলেন সবাই ক্লিয়ার হইছেন কিনা। দ্রুত সবাই একটু জানান দেন যে ভাই আমরা সবাই ক্লিয়ার হইছি। সবাই যারা ক্লাসে আছেন সবাই একটু জানান দেন যে ভাই আমরা সবাই ক্লিয়ার হয়েছি। তাহলে আমরা ইনশাআল্লাহ নেক্সট কোশ্চেনে চলে যাব। নিউটনিয়ান বলবিদ্যা আসলে অনেক বড় একটা চ্যাপ্টার। এই চ্যাপ্টারের সবগুলো কোশ্চেন, হ্যাঁ ঠিক আছে। আচ্ছা, আগেরটার অ্যান্সার ছিল ওটা, এটা 0.2 আর এটার অ্যান্সার 600 জুল। ও ও ও সাকিব বলছে, থ্যাংক ইউ, ওকে থ্যাংক ইউ। যখন বৃত্তাকার পথে ঘূর্ণায়মান একটি ট্রেনের গতি দ্বিগুণ করা হয় তখন ট্রেনটির কেন্দ্রমুখী বল কত? আমি একটু বলে রাখি আপনাদেরকে, সাস্টে কেন্দ্রমুখী বল এবং চট্টগ্রামে কেন্দ্রমুখী বল মাস্ট, মানে অনেক ইম্পর্টেন্ট, মোস্ট ইম্পর্টেন্ট, ঠিক আছে। কেন্দ্রমুখী বল খুবই ইম্পর্টেন্ট, কেন্দ্রমুখী বল খুবই ইম্পর্টেন্ট, এটা মাথায় রাখবা। কেন্দ্রমুখী বল খুবই ইম্পর্টেন্ট, এটা মাথায় রাখবা। যখন বৃত্তাকার পথে ঘূর্ণায়মান একটি ট্রেনের গতি দ্বিগুণ করা হয়, একটা ট্রেনের গতি তুমি দ্বিগুণ করে দিছো, এটা কোনো কথাই না। তাহলে কেন্দ্রমুখী বল F is equals to mv স্কয়ার ডিভাইড বাই r। এই সূত্রটা আপনারা জানেন কেন্দ্রমুখী বলের ক্ষেত্রে। তাহলে এই সূত্রটা আপনাকে যখন বের করতে বলা হয়েছে, আমরা একটু দেখে আসি এই ম্যাথটা কিভাবে করা যায়। আসেন, সেটা হচ্ছে যখন বৃত্তাকার পথে ঘূর্ণায়মান একটি ট্রেনের গতি দ্বিগুণ করা হয়েছে তখন ট্রেনটির কেন্দ্রমুখী বল কত, এটা জিজ্ঞাসা করছে। আচ্ছা, আমরা এই জিনিসটা নিয়ে একটু আসি। আচ্ছা, কেন্দ্রমুখী বল, ট্রেনের গতি দ্বিগুণ, তখন ট্রেনটির কেন্দ্রমুখী বল কত? এটা দাও, এটা সূত্র, সম্পর্ক। ওকে, তোমাকে বলছে ট্রেনের গতি দ্বিগুণ করা হয়েছে, তাহলে গতি যদি দ্বিগুণ করা হয় মানে বেগ দ্বিগুণ করা হয়, তার মানে 2, তাহলে আমরা এটাকে কত গুণ করব, কত গুণ বৃদ্ধি পাবে? এফ সমানুপাতিক সম্পর্ক, তাহলে 2 তার স্কয়ার, তাহলে কত গুণ সম্পর্ক পাবে? 4 গুণ। শেষ, অ্যান্সার 4 গুণ বৃদ্ধি পাবে। 4 নাম্বারটা শেষ, সম্পর্ক থেকে অ্যান্সার করবা। সবাই একটু বলো সবাই ক্লিয়ার কিনা। 4 গুণ, হ্যাঁ অ্যান্সার হবে 4 গুণ। এবার আসো নেক্সট। নেক্সট একটা প্রশ্ন, এইটা তোমাদের পারা উচিত, সবাই এটা কমেন্টসে জানাও। একটি দেয়াল ঘড়ি মিনিটের কাঁটার কৌণিক বেগ কত? দ্রুত দ্রুত সবাই এটা কমেন্ট সেকশনে জানাও বাবা। এখনো প্রায় 70, 77, 80টা স্লাইড বাকি আছে। তোমরা যদি এত তাড়াতাড়ি যদি হতাশ হয়ে পড়ো তাহলে তো সমস্যা। সবাই এটার অ্যান্সার বলো তাড়াতাড়ি, তাড়াতাড়ি সবাই এটার অ্যান্সার বলো। সবাই একটু বলো এটার অ্যান্সার কত? দ্রুত দ্রুত সবাই একটু বলো, দ্রুত দেখি কার কাছে অ্যান্সারটা জানা আছে, তাড়াতাড়ি বলো। এটার অ্যান্সারটা বলো বাবা। একটি দেয়াল ঘড়ির মিনিটের কাঁটার কৌণিক বেগ কত? দ্রুত সবাই সবাই একটু বলো। খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন, মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন। এখান থেকে একটা এই টাইপের প্রশ্ন আসে চট্টগ্রামে। সবাই একটু বলেন এটার অ্যান্সার কত, তাড়াতাড়ি সবাই বলেন, সবাই দ্রুত। উম্মে সামিয়া বলছে সি, বাকিরাও একটু বলো কত হবে। একটি দেয়াল ঘড়ির মিনিটের কাঁটার কৌণিক বেগ কত? দ্রুত সবাই একটু জানাও। আনন্দ বলছে বি, বাকিরা একটু জানাও। শাহেদ খান বলছে সি, বাকিরা একটু জানাও। আমি বলতেছি এখানে মিনিটের কাটার কথা বলা হয়েছে, কিন্তু ঘন্টার না। আবারও বলে দিলাম এখানে মিনিটের কাটার কথা বলা হয়েছে। তো সবাই অ্যান্সার বলো তাড়াতাড়ি। এটার অ্যান্সার হবে বি, 3 নাম্বারটা, ঠিক আছে। 3 π/1800 রেডিয়ান পার সেকেন্ড, π/1800 রেডিয়ান পার সেকেন্ড। এবার আসো নেক্সট। বৃত্তাকার পথে 72 কিলোমিটার পার আওয়ার সমদ্রুতিতে, বৃত্তাকার পথে 72 কিলোমিটার পার আওয়ার সমদ্রুতিতে চলমান কোন মোটর গাড়ির কেন্দ্রমুখী ত্বরণ 1 মিটার পার সেকেন্ড স্কয়ার হলে বৃত্তাকার পথের ব্যাসার্ধ কত? বৃত্তাকার পথের ব্যাসার্ধ কত এটা তোমাকে বের করতে হবে। বৃত্তাকার পথে 72 কিলোমিটার পার আওয়ার সমদ্রুতিতে চলমান কোন মোটর গাড়ির কেন্দ্রমুখী ত্বরণ 1 মিটার পার সেকেন্ড স্কয়ার হলে বৃত্তাকার পথের ব্যাসার্ধ কত? আচ্ছা ঠিক আছে, আমরা বৃত্তাকার পথের ব্যাসার্ধ বের করব। তাহলে তুমি এই টাইপের প্রশ্নগুলো একটু ভালো মতো দেখে যেও। ওমেগা ইজ ইকুয়ালস টু 2 পাই বাই হচ্ছে হলো টি।
এখন যেহেতু 2π/t তোমার কাছে বলে দিছে, তাহলে আমরা এই মানটাকে লিখি 2π ডিভাইড বাই 3600। ওকে, 2π কি বলছে এখানে, সরি এখানে এটা কি বলছে, বৃত্তাকার পথে 72 কিলোমিটার পার আওয়ার, ঠিক আছে, কেন্দ্রমুখী ত্বরণ 1 মিটার পার সেকেন্ড, এই ইকুয়ালস টু ওমেগা স্কয়ার আর, এই ইকুয়ালস টু ওমেগা স্কয়ার আর। তাহলে বলা হয়েছে চলমান কোন মোটর গাড়ির কেন্দ্রমুখী ত্বরণ এত হলে বৃত্তাকার পথের ব্যাসার্ধ কত, আর বের করতে হবে। তাহলে সবাই আর বের করো। আর ইকুয়ালস টু আমি কি পাবো, আচ্ছা এই ইকুয়ালস টু ভি স্কয়ার বাই আর, এটাকে লিখে নাও ভি স্কয়ার বাই হচ্ছে হলো আর। তাহলে আর ইকুয়ালস টু ভি স্কয়ার বাই এ। তাহলে ভি এর পরিমাণ তুমি জানো রে ভাই, কত দেওয়া আছে, 72 কিলোমিটার পার আওয়ার। তাহলে তুমি একটু লিখে নাও এখানে 72 মানে হচ্ছে হলো, তুমি মনে রাখবা 36 কিলোমিটার পার আওয়ার মানে 10 মিটার পার সেকেন্ড, 72 কিলোমিটার পার আওয়ার মানে 20 মিটার পার সেকেন্ড। এগুলো জানো তো, এগুলো জানো তো। তাহলে 72 কিলোমিটার পার আওয়ার মানে 20, তাহলে 20 তার স্কোয়ার। ত্বরণ তোমার কাছে বলে দিছে 1, তাহলে 400 মিটার, অ্যান্সার 2। শেষ। সবাই বলো সবাই ক্লিয়ার কিনা, ওই পাশে দিয়ে ওইটা ভাবছি বি, হ্যাঁ 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 সমস্যা নাই, সবাই একটু বলো। সবাই বলো সবাই ক্লিয়ার কিনা, সবাই ক্লিয়ার কিনা, হ্যাঁ। এখান থেকে এ এর পরিমাণটা আমরা বের করে নিছি। নেক্সট চলে আসো, একক সমকৌণিক বেগে ঘূর্ণনরত কোনো দৃঢ় বস্তুর জড়তার ভ্রামক সংখ্যাগতভাবে তার গতিশক্তির কত গুণ। সবাই এটা একটু বলো, সবাই এটা একটু বলো কত হবে। আমরা সবাই একটু দেখি, দেখো ই কে ইকুয়ালস টু আমরা সবাই জানি হাফ আই ওমেগা স্কয়ার, এই সূত্রটা আপনারা সবাই জানেন না। ই কে ইকুয়ালস টু হাফ আই ওমেগা স্কয়ার, এই সূত্রটা সবাই জানো কিনা, সবাই ভাইয়াকে একটু জানাও, হাফ আই ওমেগা স্কয়ার। তাহলে এখন তোমাকে বলছে একক সমকৌণিক বেগে ঘূর্ণনরত কোনো দৃঢ় বস্তুর জড়তার ভ্রামক সংখ্যাগতভাবে তার গতিশক্তির কত গুণ, এটা তোমাকে জিজ্ঞাসা করা হয়েছে। তাহলে আমরা সেই গতিশক্তির কত গুণ সেটা বের করব। তাহলে ওমেগা স্কয়ার ইকুয়ালস টু হচ্ছে, সরি ই কে ইকুয়ালস টু 2 ই কে ইকুয়ালস টু আই ইনটু হচ্ছে হলো 1 তার স্কয়ার। ওকে, আমরা এই কাজটা করে ফেললাম, 2টা এই পাশে আনলাম এত, তাহলে আই ওমেগা স্কয়ারের মান 1 স্কয়ার, তাহলে 2 ই কে ইকুয়ালস টু হচ্ছে হলো আই। কথাটা বুঝছো? তাহলে ই কে ইকুয়ালস টু আই বাই 2, তাহলে আই এর পরিমাণ তো আমরা জানি না, তাহলে আমরা সেখানে যাই, তাহলে আই ইকুয়ালস টু 2 ই কে, এটা আমরা পেয়ে গেছি। তাহলে আমরা এই জিনিসটাই তো আমাকে বের করতে বলা হয়েছিল, একক সমকৌণিক বেগে ঘূর্ণনরত কোনো দৃঢ় বস্তুর জড়তার ভ্রামক সংখ্যাগতভাবে তার গতিশক্তির কত গুণ, দ্বিগুণ, অ্যান্সার ক। সবাই একটু বলো সবাই ক্লিয়ার কিনা, আরে নাইস। এবার আসো নেক্সট, 10 কেজি ভরের 0.5 মিটার চক্রগতির ব্যাসার্ধ বিশিষ্ট একটি ঘূর্ণীয় ঢাকার ক্রিয়ারত দণ্ডের মোমেন্ট 10 নিউটন মিটার হলে কৌণিক ত্বরণ কত। আচ্ছা আমি এই সূত্রটা বলে দিচ্ছি, তোমরা সবাই এটা বের করে নিবা। টর্ক ইজ ইকুয়ালস টু আই আলফা, টর্ক ইজ ইকুয়ালস টু কি হবে, আই আলফা। তাহলে আই আলফা হলে আমরা সবাই জানি আই এর মান কি, এম কে স্কয়ার আলফা, এম কে স্কয়ার আলফা। আমি একটু আগে বলে আসছিলাম যে এখান থেকে তোমাদেরকে আলফার পরিমাণ বের করতে বলা হইতে পারে, কে এর পরিমাণ বের করতে বলা হইতে পারে, সেখান থেকে তুমি আলফার পরিমাণ বের করবা। এটা পারবা কিনা সবাই একটু কমেন্ট সেকশনে জানাও, এটা পারবা কিনা সবাই একটু কমেন্ট সেকশনে জানাও দ্রুত, সবাই একটু কমেন্ট সেকশনে জানাও যে ভাই এটা আমরা সবাই পারবো, দ্রুত সবাই একটু জানাও যে ভাইয়া এটা সবাই পারবা কিনা। ওকে, আমার কথা বুঝতে পারছো কিনা দ্রুত জানাও, দ্রুত। 10 কেজি ভরের এত এত চক্রগতির ব্যাসার্ধ একটি ঘূর্ণিন্দাকার এত, তাহলে আই মানে আমরা একটু আগে দেখা আসছিলাম আই ইকুয়ালস টু হচ্ছে হলো এম কে স্কয়ার, আর আমরা টর্ক ইকুয়ালস টু জানি আই আলফা, আমি এই সূত্রটা একদম কোশ্চেন অ্যানালাইসিসে দেখা আসছি। তাহলে আই মানে এম কে স্কয়ার ইনটু হচ্ছে হলো আলফা, ইনটু হচ্ছে হলো কি ভাইয়া আলফা। তাহলে এখান থেকে তুমি আলফার পরিমাণ বের করবা, আই এর পরিমাণ দেওয়া আছে, এটা তোমরা সবাই পারবা। নেক্সট টপিক হচ্ছে হলো কাজ ক্ষমতা শক্তি। অলরেডি 1 ঘন্টায় আমরা মাত্র 2টা চ্যাপ্টার শেষ করছি, এখন আমাদেরকে একটু টানতে হবে। আপনারা সবাই একটু বলেন এতক্ষণ যা যা পড়াইছি এগুলো সবাই ক্লিয়ার হয়েছেন কিনা, সবাই এটা একটু জানান যে সবাই এই পর্যন্ত ক্লিয়ার হয়েছেন কিনা, তাহলে আমরা নেক্সট ইয়াতে চলে যাব। সবাই আপনারা ক্লাস করবেন কিনা সেটাকে একটু জানান, তাহলে আমরা ক্লাসে থাকবো, আদারওয়াইজ ক্লাসে থাকবো না। সবাই একটু জানান, সবাই একটু জানান যে আমরা ক্লাসে আপনারা থাকবেন কিনা, তাহলে আমরা ক্লাসে থাকবো আর কি। হ্যাঁ আচ্ছা, ওয়েটিং ফর
ভিডিও সিগন্যাল। সবাই একটু জানান যে আপনারা সবাই ক্লাসে থাকবেন কিনা, তাহলে আমরা ক্লাসটা কন্টিনিউ করব। ক্লাস কন্টিনিউ করব কিনা সবাই একটু জানান, তাহলে আমরা ক্লাস কন্টিনিউ করব। যেহেতু এটা একটা ম্যারাথন ক্লাস, আমার 3 ঘন্টার মতো সময় লাগতে পারে, যেহেতু ফিজিক্সের ফার্স্ট পেপার সম্পূর্ণটা আমি শেষ করব। সো আপনারা বলতে পারেন যে ভাই আপনি কখন শেষ করবেন। সো সবাই একটু বলেন যে সবাই ক্লাসে থাকবেন কিনা, তাহলে আমি সেভাবে ক্লাস নিব। কারণ আপনাদের উপরেই আমার ডিমান্ড। এখন আপনারা যদি চলে যান তাহলে আমি ক্লাস নিব না, হিসাবটা হচ্ছে এরকম। বাট এখানে আমার প্রত্যেকটা জিনিস সাজানো আছে, আপনারা যদি বিশ্বাস না করেন প্রত্যেকটা চ্যাপ্টার আমি এখানে সাজিয়ে রাখছি, ঠিক আছে? প্রত্যেকটা চ্যাপ্টার, এবং কোনো কোশ্চেন আমি বাদ রাখতেছি না। হিউজ কোশ্চেন এখানে, হিউজ কোশ্চেন রাখা। সবাই একটু বলেন, সবাই একটু বলেন যে সবাই থাকবেন কিনা, তাহলে আমি ক্লাসটা শুরু করব। আরেকবার একটু রিস্টার্ট নেন সবাই, চা নিয়ে কফি নিয়ে বসে পড়েন। 1 ঘন্টায় মাত্র 2টা চ্যাপ্টার শেষ করছি, তাহলে আরো এরকম ভাবে আমাদের আরো কয়েকটা চ্যাপ্টার আছে, তাহলে সেগুলো আমরা শেষ করব। সবাই আসেন। ওকে ওকে, আসেন। দেখেন, আমরা কাজ ক্ষমতা শক্তি থেকে যে জিনিসটাকে দেখবেন, কোশ্চেন অ্যানালাইসিসে চলে আসেন সবাই। কাজ ক্ষমতা শক্তির কোশ্চেন অ্যানালাইসিস। দেখেন ভাইয়া, আগে কোশ্চেন অ্যানালাইসিসটা দেখাই দিচ্ছি কোন কোন টপিকগুলো পড়ে যাবেন। এখান থেকে কাজের একক মাস্ট, কাজের একক এবং মাত্রা, কাজের মাত্রা মাস্ট, এই মাত্রাগুলো এবং এককগুলো এখান থেকে ভালো মতো দেখে যাবা। তারপর হচ্ছে হলো W ইকুয়ালস টু এফ এস কস থিটা, W ইকুয়ালস টু এফ এস কস থিটা, এটাও দেখে যাবা, ঠিক আছে? ক্লাসগুলো কি রেকর্ড থাকবে? না, রেকর্ড থাকবে না। আমি আবারও বলে দিচ্ছি, কাজের মাত্রা W ইকুয়ালস টু এফ এস কস থিটা, W ইকুয়ালস টু এফ এস কস থিটা, এই দুটো জিনিস। এবং এখানে আমাদের কাছে ওই যে আরো কিছু সূত্র আছে কাজের ইয়া থেকে, যে ইকে ইকুয়ালস টু, এই সূত্রটা একটু দেখে যাও, পি স্কোয়ার বাই 2m, ইকে ইকুয়ালস টু পি স্কোয়ার বাই 2m, এখান থেকে সাস্টের প্রশ্ন আসছিল। তারপরে আরেকটা সূত্র আছে W ইকুয়ালস টু এফ ইন্টু আর, এখান থেকেও সাস্টের প্রশ্ন আসছিল। তারপরে আরেকটা প্রশ্নে আসি, এগুলো সব চিটাগং ইউনিভার্সিটি, হয় এফ ইন্টু আর অথবা এফ ইন্টু এস, যে কোনো একটা দিয়ে প্রশ্ন আসবে। এরপরে চলে আসো, আমাদের আরেকটা সূত্র আছে, সেটা আমি বলে দিচ্ছি, আমাদের গতিশক্তি ইকে ইকুয়ালস টু হাফ এম ভি স্কোয়ার। এই টাইপের সূত্রগুলো থেকে এই কাজের মাত্রা, কাজ ক্ষমতা শক্তি। এরপর আসো ক্ষমতা, পাওয়ার, পাওয়ার ইকুয়ালস টু হচ্ছে হলো W বাই টি, এই সূত্রটা থেকে প্রশ্ন দেখে যাবা। মেমোরাইজিং হচ্ছে কিনা সবাই আমাকে একটু জানাও, তাহলে আমি নেক্সট ইয়াতে চলে যাব। সবাই একটু বলো যে সবাই ক্লিয়ার কিনা। হ্যাঁ, কোশ্চেন অ্যানালাইসিস এই টাইপটা সবাই ক্লিয়ার কিনা, ভাইকে একটু জানাও। ওকে, তাহলে আমরা নেক্সট কোশ্চেনে চলে আসি। দেখো, নিম্নের কোনটি স্প্রিং ধ্রুবকের মাত্রা সূত্র? চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে আসছে, এটা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে আসা কেন? সবাই একটু জানাও তো যে ভাই আমরা সবাই পারবো কিনা, সবাই একটু বলো তো সবার কাছে ক্লিয়ার কিনা। ভিডিও কি তোমাদের কাছে ইন্টারাপ্ট হচ্ছে কোনোভাবে? সবাই একটু জানাও সবাই বুঝছো কিনা। নেক্সট কোশ্চেনে আসো, কাজের মান শূন্য হবে যদি প্রযুক্ত বল ও সরণের মধ্যবর্তী কোণ কত হবে? ভাই ক্লাসটা শেষ করার পরই রেকর্ডটা প্লিজ পেজে রাখেন। ওকে, সবাইকে একটু বলো, কাজের মান শূন্য হবে যদি প্রযুক্ত বল ও সরণের মধ্যবর্তী কোণ কত ডিগ্রি? সবাই একটু জানাও, সবাই একটু জানাও। দেখো, আমরা সবাই জানি W ইকুয়ালস টু এফ এস কস থিটা। এখন কাজের পরিমাণ, আমি যদি এফ এস কস 90 ডিগ্রি চিন্তা করি, তাহলে কাজের পরিমাণ হয়ে যাবে 0, তাহলে মধ্যবর্তী কোণের মান হবে 90 ডিগ্রি, মধ্যবর্তী কোণের মান হবে 90 ডিগ্রি। সবাই একটু জানাও সবাই ক্লিয়ার কিনা, সবাই একটু জানাও সবাই ক্লিয়ার কিনা। হ্যাঁ, সবাই একটু জানাও সবাই ক্লিয়ার কিনা। কাজের মান শূন্য হবে যদি প্রযুক্ত বল ও সরণের মধ্যবর্তী কোণ W ইকুয়ালস টু এফ এস কস থিটা, তাহলে এদের মান হয়ে যাবে 90 ডিগ্রি। হ্যাঁ, সবাই একটু জানাও। ওকে, নেক্সট, কোন বস্তুর উপর প্রযুক্ত বল ও সরণের মধ্যে কোণের মান কত হলে কাজের পরিমাণ সর্বোচ্চ হয়? কাজের পরিমাণ সর্বোচ্চ হয়, এটা তোমাকে জিজ্ঞাসা করছে, কাজের পরিমাণ সর্বোচ্চ হয়। আচ্ছা দেখো, যখন তোমার কাছে বল আর সরণের কোণের পরিমাণ 0 হয়ে যাবে, তখন কাজের পরিমাণ আমার কাছে সর্বোচ্চ হয়, তাহলে অ্যান্সার হবে 0 ডিগ্রি, অ্যান্সার হবে 0 ডিগ্রি। নেক্সট চলে আসো, নেক্সট, এখানে আমাকে একটু বলো কাজের মাত্রা কোনটি, তাড়াতাড়ি বলো সবাই, কাজের মাত্রা কোনটি? দেখি কে কে পারো, দ্রুত জানাও। কাজের মাত্রা কোনটি? দেখি কে কে পারো, তাড়াতাড়ি জানাও। কাজের মাত্রা কোনটি? কমেন্ট সেকশনে জানাও দেখি দ্রুত। কাজের মাত্রা কোনটি? দ্রুত জানাও, দ্রুত, পারা উচিত, কাজের মাত্রা পারা উচিত, সবাই একটু কমেন্ট সেকশনে জানাও। এই প্রশ্নটার অ্যান্সার কত? কাজের মাত্রা কোনটি? সবাই একটু জানাও। এ বলতেছে উম্মে সামিয়া, বাকিরাও একটু জানাও দেখি কার কাছে কাজের মাত্রাটা সহজ হয়, তাড়াতাড়ি সবাই একটু বলো এটা কত হবে। এ বলতেছে, ওপি বলতেছে এ, বাকিরাও একটু জানাও। ওকে, অ্যান্সার এ, দ্য অ্যান্সার ইজ এ, থ্যাংক ইউ। নেক্সট,
কোনো বল দ্বারা কৃত কাজ ডাব্লিউ ইজ টু এফ এস এবং এফ এবং এস কোনোটি শূন্য না হলেও কখন কৃত কাজ শূন্য হবে? কথাটা ভালো মতো বুঝবা। কোনো বল দ্বারা কৃত কাজ রে বাবা, ডাব্লিউ ইজ টু এফ এস বলে দিছি, এখানে এফ এবং এস কোনোটি শূন্য হবে না কখন? যখন কৃত কাজ শূন্য হবে। আমরা অপশনগুলো দেখি। এফ এবং এস একই দিকে, সরি আমি কিন্তু এগুলো রাইট দিচ্ছি না। এফ এবং এস একই দিকে, এফ এবং এস বিপরীতমুখী, এফ এবং এস পরস্পরের উপর লম্ব, এফ এবং এস আমাদের কাছে হচ্ছে হলো পরস্পর সমান্তরাল। এখন মনে রাখবা যখন ভাই পরস্পরের উপর লম্ব থাকে তখন তো আলটিমেটলি জিরো হয়, দুইটা ভেক্টরের ডট গুণফল শূন্য, তাহলে গ নাম্বার অ্যান্সার। কারণ কি বলছে, এফ আর হচ্ছে হলো এস কোনোটি এককভাবে শূন্য না হলেও কখন কৃত কাজ শূন্য হবে? যখন তারা পরস্পর লম্ব হবে। সবাই একটু বলো, সবাই একটু বলো, সবাই একটু বলো, সবাই ক্লিয়ার কিনা? সবাই একটু বলো, সবাই একটু বলো, সবাই ক্লিয়ার কিনা? পরস্পর লম্ব মানে ভাই 90 ডিগ্রি, এটা তোমরা জানো। এই যে এখানে 90 ডিগ্রি, কথা কি বুঝছো? এই যে এইখানে কিন্তু অ্যান্সার নাই, আপনারা বলছেন। এখানে দেখেন কোথাও ইনভার্স আছে কিনা, নাই, তাহলে না এখানে অ্যান্সার নাই, এটা ভুল আছে। নেক্সট, এবার আসেন, কাজের একক কোনটা? তাড়াতাড়ি বলো, কাজের একক কোনটা? তাড়াতাড়ি বলো। সবাই একটু বলো, কাজের একক কোনটা? দ্রুত বলো, দ্রুত। এরে বাবা কেউ অ্যান্সারই করে না। কাজের একক কোনটা? তাড়াতাড়ি বলো, কাজের একক কোনটা? দ্রুত বলো, এটা পারা উচিত, এগুলো একদম বেসিক কোশ্চেন। তাড়াতাড়ি, কাজের একক কোনটা? তোমাদের কোশ্চেনের মানে অ্যান্সারের উপর ডিপেন্ডস করে। তাড়াতাড়ি, কাজের একক কোনটা? ভাই ডাব্লিউ ইজ ইকুয়ালস টু, আমরা জুল চিন্তা করি, তাহলে অ্যান্সার জুল, শেষ। এটা এতক্ষণ লাগে, কাজের একক এ। এবার আসো নেক্সট, একটি কণার উপরে এফ একটা বল দেওয়া আছে, প্রয়োগ করায় কণাটি জেড অক্ষ বরাবর 5 মিটার সরে যায়, তবে কণার উপরে সরি কণার উপরে কৃত কাজ কত, এটা তোমাকে জিজ্ঞাসা করছে। একটি কণার উপরে এফ ইজ ইকুয়ালস টু এত বল সরে যায়, তাহলে ডাব্লিউ ইজ ইকুয়ালস টু এফ ইনটু এস। কথাটা বুঝবা, এফ এর পরিমাণ তোমার কাছে দেওয়া আছে, এস এর পরিমাণ হচ্ছে 5 মিটার বলে দেওয়া আছে। তাহলে আমরা লিখি 3i 4j প্লাস 6k ইন্টু এস এর পরিমাণ তোমাকে বলে দিছে, আমরা সেই এস এর পরিমাণটা নিয়ে কাজ করি। এস এর পরিমাণ হচ্ছে 5k। ভাই দেখো, ডট গুণফল তখনই হয় যখন যাদের যে অক্ষগুলো থাকবে সেই অক্ষগুলো যদি আমার কাছে এককভাবে দুই পক্ষেই থাকে। এইখানে দেখো একটু মনোযোগ সহকারে ভাই, এখানে একটু মনোযোগ সহকারে দেখো, এখানে আই আছে, এখানে জে আছে, বাট এই পরের যে ভেক্টরটা ছিল এই ভেক্টরে আই নাই, জেও নাই। যেহেতু নাই সেগুলো আসবে না, যেহেতু নাই সেগুলো আসবে না, তাহলে এইটা আর এটার সাথে গুণ করো, 5 6 30 জুল। অ্যান্সার বি। সবাই একটু বলো, সবাই ক্লিয়ার কিনা? সবাই একটু বলো, সবাই একটু ক্লিয়ার কিনা? ওকে, সবাই ক্লিয়ার? সবাই একটু বলো। সবাই একটু জানাও, সবার সবার কি অবস্থা, সবাই একটু জানাও। ওকে নাইস, থ্যাংক ইউ, ক্লিয়ার। নেক্সট, এফ একটা বল দেওয়া আছে, আর একটা বল দেওয়া আছে, এফ ইন্টু আর কত? তাহলে ডাব্লিউ ইজ ইকুয়ালস টু এফ ইন্টু আর রে বাবা, এফ এর পরিমাণ তুমি জানো 8i মাইনাস 2j, আর একটা হচ্ছে হলো 6i প্লাস 8k। ওকে, তাহলে এবার খেয়াল করো, আই আছে আর ওখানে জে জে নাই, আমরা দুইটা নিয়ে করবো। 6টা কত ভাই? 48। অ্যান্সার কত? 48, ক নাম্বারটা অ্যান্সার। সবাই বলো, সবাই ক্লিয়ার কিনা? সবাই বলো, সবাই ক্লিয়ার কিনা? আচ্ছা, জাহাঙ্গীরনগর এই ইউনিটের কেউ ভর্তি পরীক্ষা দিয়েছিল তোমরা? এই ইউনিটের মনে হয় রেজাল্ট পাবলিশ হয়ে গেছে। সবাই একটু বলো এটা ক্লিয়ার কিনা? 48, থ্যাংক ইউ।
নেক্সট, ঘোড়া ভূমি বরাবর 60 নিউটন, একটি ঘোড়া ভূমি বরাবর 60 নিউটন বল প্রয়োগে একটি বস্তুকে টেনে 2 মিটার পার সেকেন্ড সমবেগে সরাতে পারে। 3 মিনিটে ঘোড়াটি কি পরিমাণ কাজ করবে এটা তোমাকে জিজ্ঞাসা করা হয়েছে। W=PT, এই সূত্র বসাবা, W=PT। তাহলে আসো, P মানে হচ্ছে হলো FVT, F এর পরিমাণ বলে দেওয়া আছে 60, V এর পরিমাণ বলে দেওয়া আছে 2, T এর পরিমাণ দেওয়া আছে 60 মিনিট। মিনিটে যেহেতু আছে এটাকে তুমি সেকেন্ডে নিয়ে আসো, 3 ইন্টু হচ্ছে হলো 60, 318। তাহলে এগুলো গুণ করে দাও না ভাই। তাহলে 60 ইন্টু হচ্ছে হলো 60 ইন্টু হচ্ছে হলো 6, তাহলে হচ্ছে হলো 6 দুগুণা 6 ছক 36, তার মানে 3600 ইন্টু হচ্ছে হলো 6, আর 36 ইন্টু হচ্ছে হলো যদি তুমি 6 করো তাহলে 6 ছক 36, 36 আর 6 হাতে থাকে 3, 3 6 18 আর 21। ওকে, তাহলে এত চলে আসবে, স্বাভাবিক 21000। এখন যখন তোমার কাছে এরকম কোনো কিছু একটা চলে আসবে তখন তুমি আলটিমেটলি এই ভ্যালুটা বসায় দিতে পারবা। তখন তোমার কাছে এই ভ্যালুটা কত আসবে, 60 ইন্টু 60 গোস্ট হচ্ছে হলো এত, 3 দুগুণা 6, তাহলে 2.16 ইন্টু 10⁴ জুল। আচ্ছা, জুলে নিতে হবে, তাহলে 2 পয়েন্ট এত এত আছে। তাহলে গ নাম্বারটা দাও, এটা কাছাকাছি মান আছে, গ নাম্বারটা দাও, কাছাকাছি মান আছে, অ্যান্সার চলে আসবে। ঠিক আছে, নেক্সট, একটি কণার উপর এফ একটা বল দেওয়া আছে, এত এত মান সরণ বল দ্বারা কৃতকাজের পরিমাণ, W=F/R। এটা তোমরা পারবা, এটা আর আমি ভাইয়া করাবো না। নেক্সট, একটি কণার উপর এফ একটা বল আর একটা বল, এটাও সেম, এটাও সেম, W=F/R ডট গুণফল, জাস্ট এফ এর পরিমাণটা বসাবা আর হচ্ছে হলো আর এর পরিমাণটা বসাবা, তাহলে তোমার কাছে চলে আসবে। এইগুলো পারবা না সবাই একটু কমেন্ট সেকশনে জানো তো আজকে নেট এত ডিস্টার্ব করতেছে কেন। সবাই বলো, সবাই ক্লিয়ার কিনা এই পর্যন্ত? হ্যাঁ হ্যাঁ, যাবি এই ইউনিটের রেজাল্ট দিছে, আমি রেজাল্ট এখন পাবো, সমস্যা নেই, সবাই ইনবক্স করা শুরু করতেছে, সবার রেজাল্টে আমি পাবো, সমস্যা নেই। সো তোমরা সবাই একটু আমাকে একটু জানাও। হ্যাঁ, সবাই আমাকে একটু জানাও। ওকে ওকে, নাইস। নেক্সট, 6000 ওয়াটের একটি মোটর 10 সেকেন্ডে কি পরিমাণ কাজ করে এটা তোমাকে জিজ্ঞাসা করা হয়েছে। আচ্ছা, আমি একটু আগে বলছিলাম ক্ষমতার ক্ষেত্রে W=PT, কৃতকাজের পরিমাণ। ঠিক আছে, তোমাকে বলছি কি পরিমাণ কাজ করবে, 6000 ওয়াট, তার মানে ক্ষমতা 6000 ইন্টু হচ্ছে হলো 10 সেকেন্ড, তাহলে তুমি এখানে পাচ্ছ কত, 2 3 4, তাহলে 6 ইন্টু 10⁴ জুল, 6 ইন্টু 10⁴ জুল, অ্যান্সার হচ্ছে হলো ডি নাম্বারটা। দেখছো সবাই কত সহজ সহজ প্রশ্ন। নেক্সট, একটি গাড়ির ভরবেগের মান গতিশক্তির সমান, গাড়িটির বেগ কত? আচ্ছা বাবা একটু খেয়াল করো, একটি গাড়ির ভরবেগের মান তার গতিশক্তির সমান, তার কার সমান, গতিশক্তির সমান, গাড়িটির বেগ কত এটা তোমাকে বের করতে বলা হয়েছে। একটি গাড়ির ভরবেগের মান তার গতিশক্তির সমান, গাড়িটির বেগ কত এটা তোমাকে বের করতে বলা হয়েছে। আচ্ছা, গাড়িটির বেগ আমরা সবাই জানি Ek=P² হচ্ছে হলো 2m, আমরা এই সূত্রটা অ্যাপ্লাই করব। এখান থেকে ইকি এর পরিমাণটা আমরা দেখে আসো, পি এর পরিমাণ দেখো গতিশক্তির সমান, তাহলে ভরবেগ হচ্ছে হলো গতিশক্তির সমান, তাহলে পি এর জায়গায় তুমি গতিশক্তি বসাবা, তাহলে ইকে তার হোল স্কয়ার ডিভাইড বাই 2m, কথাটা বুঝছো? তাহলে ইকে ইজ আমরা কত কত পাবো, 2m, তাহলে ইকে এর পরিমাণ জানো হাফ mv² ইজ 2m, তাহলে হচ্ছে হলো আমরা কি পাবো সেটা একটু দেখো, এই এম আর এই এম কাটা দাও, তাহলে থাকবে হাফ v² ইজ 2, কথাটা বুঝছো? এই দুটো ভাগ আছে এবার আসলে গুণ, তাহলে v² ইজ হচ্ছে হলো 4, তাহলে v এর পরিমাণ যদি আমি √4 করি তাহলে হবে 2, তাহলে অ্যান্সার কত, 2 মিটার পার সেকেন্ড। শেষ। দেখছো কত সহজ, সবাই একটু জানাও। সবাই আমাকে একটু জানাও। সবাই একটু বলো যে সবাই ক্লিয়ার কিনা, সবাই বুঝতে পারছো কিনা, সবাই ভাইয়াকে একটু জানাও যে ভাই আমরা সবাই ক্লিয়ার এটা।
এরে সবাই রেজাল্ট দেখায় ব্যস্ত নাকি বুঝলাম না। একটি গাড়ির ভরবেগের মান তার গতিশক্তির সমান, ঠিক আছে? সবাই একটু জানো দ্রুত, সবাই এটা ক্লিয়ার কিনা? ওকে, অ্যান্সার হচ্ছে হলো 2। নেক্সট, 60 মিটার উচ্চতা থেকে একটি বস্তুকে বিনা বাধায় পড়তে দিলে ভূমি থেকে কত উচ্চতায় এর বিভব শক্তি গতিশক্তির অর্ধেক হবে? আচ্ছা, যখন মনে রাখবা বিভব শক্তি গতিশক্তির অর্ধেক বলা হয়েছে, বিভব শক্তি গতিশক্তির অর্ধেক, তখন সূত্র হচ্ছে x nh ডিভাইড বাই n+1। বিভব শক্তি গতিশক্তির অর্ধেক, তখন সূত্র হচ্ছে হলো এটা। এখন একটু খেয়াল করো, x nh, ভালো মতো খেয়াল করো, x nh ডিভাইড বাই n+1। এখন n কি আগে সেটা চিন্তা করো, n কি? আমাকে বলছে এটি গতিশক্তির অর্ধেক হবে, গতিশক্তির অর্ধেক তার মানে হাফ ইন্টু h হচ্ছে কত মিটার উচ্চতা, কত মিটার উচ্চতা বলে যাচ্ছে ভাই 60 মিটার, তাহলে বসাও 60, তাহলে হাফ প্লাস হচ্ছে হলো 1, তাহলে এটার এটা কেটে দাও 30, 30 ডিভাইড বাই এখানে 2 থাকবে, 1 প্লাস হচ্ছে হলো 2, তাহলে 3/2, তাহলে 30 ইন্টু হচ্ছে হলো 2 ডিভাইড বাই 3, কাটাকাটি করলে হচ্ছে হলো 10, 10 2 গুণা 20 এত মিটার। অ্যান্সার ক। শেষ। সবাই একটু বলো সবাই ক্লিয়ার কিনা, সবাই একটু বলো। সবাই একটু বলো সবাই ক্লিয়ার কিনা, দ্রুত জানাও। যখন বিভব শক্তি গতিশক্তির অর্ধেক বলবে, আর যদি বলা হয়তো গতিশক্তি বিভব শক্তির অর্ধেক, তাহলে হয়তো x n ডিভাইড বাই n+1, এটা মাথায় রাখবা, ঠিক আছে? h ডিভাইড বাই n+1 এটা মাথায় রাখবা সবাই, h ডিভাইড বাই n+1 এটা মাথায় রাখবা যখন বলা হয়তো গতিশক্তি বিভব শক্তির অর্ধেক। সবাই একটু বলো সবাই ক্লিয়ার। তোমাদের কারো কাছে কি প্রবলেম হচ্ছে নেটে? 1 কেজি ভর সম্পন্ন একটি বুলেটকে 400 মিটার পার সেকেন্ড বন্দুকে ছোড়া হলো, এর গতিশক্তি কত হবে এটা তোমাকে বের করতে বলা হয়েছে। গতিশক্তি, ঠিক আছে? 1 কেজি ভর, কত কেজি ভর ভাই? 1 কেজি ভর, তাহলে গতিশক্তির সূত্র তুমি সবাই জানো, E = হাফ mv স্কয়ার, তাহলে হাফ m এর পরিমাণ বলে দেওয়া আছে 1, v এর পরিমাণ বলে দেওয়া আছে 400 তার স্কয়ার। তাহলে আমরা এবার এই কাজগুলো করে ফেলবো, তাহলে কাজ করলেই তো আমার কাছে অ্যান্সার চলে আসবে ভাই, আর তো কিছু নাই। তাহলে 8 × 10⁴ এত জুল, 8 × 10⁴ এত জুল। অ্যান্সার কত? 4 নাম্বারটা। সবাই একটু বলো তো সবাই ক্লিয়ার কিনা? ওকে, আমরা আর অল্প একটু পড়াবো, দেন নেক্সট ক্লাসে আমরা এই চ্যাপ্টারটা শেষ করব। নেক্সট ক্লাস থেকে অর্থাৎ কালকে আবার মহাকর্ষ অভিকর্ষ থেকে শুরু করব, যেহেতু আজকে হচ্ছে শবে বরাতের রাত, সবাই একটু নামাজ কালাম পড়েন, কালকে ঢাকা ইউনিভার্সিটির পরীক্ষা, ওইটা শেষ করেন। সো একটি রাইফেলের গুলির বেগ যদি দ্বিগুণ করা হয় তাহলে এর গতিশক্তি কত গুণ হবে? ভাই একটি রাইফেলের গুলির বেগ যদি দ্বিগুণ করা হয়, আপনি সবাই জানেন এর গতিশক্তি E n² E1, এই সূত্রটা আপনারা সবাই জানেন, এটা নিয়ে আর আমার কোনো সে নাই, ঠিক আছে? E2 তাহলে যেহেতু দ্বিগুণ করা হয়েছে 2 × 4 ইন্টু E1 তো আমার কাছে নাই, তাহলে 4 গুণ, অ্যান্সার 3। শেষ। সবাই একটু বলো সবাই ক্লিয়ার কিনা? ওকে, নেক্সট, ভর ও বেগ উভয় বৃদ্ধি পেয়ে দ্বিগুণ হয়, গতিশক্তি বৃদ্ধি পাবে কত? সবাই একটু কমেন্ট সেকশনে জানাও তো, ভর আর বেগ উভয় বৃদ্ধি পেয়ে দ্বিগুণ হলে গতিশক্তি বৃদ্ধি পেয়ে কত গুণ হবে সেটা তোমাকে বলা হয়েছে। সবাই একটু জানাও দ্রুত, এটা তোমাদের পারা উচিত ভাই একদম, এটা চট্টগ্রাম ইউনিভার্সিটি সহ বিভিন্ন অনেক জায়গায় প্রশ্ন আসছে, সো এটা তোমাদের পারা উচিত ভাই। সূত্রটা কি? হাফ এম ভি স্কোয়ার, তাহলে হচ্ছে হলো হাফ এম এর মান হচ্ছে হলো 2m, ভি এর পরিমাণ 2v তার স্কোয়ার। আরে ভাই তুমি তো জানো হাফ ইন্টু হচ্ছে হলো 2m ইন্টু হচ্ছে হলো 4v স্কোয়ার, তো তুমি এখানে জানো এটা 2 2 গুণা 4, তাহলে আমার কাছে আসবে কত? হাফ এম স্কোয়ার ইন্টু হচ্ছে হলো 8, তাহলে হাফ এম স্কোয়ার ইন্টু 8 যদি হয় আমরা পাই, তাহলে আমার কাছে এখানে আসবে কত? 8ek, অ্যান্সার হবে 8 টাইমস। শেষ, ক নাম্বারটা। নেক্সট, এই প্রশ্নের উত্তর করো তাড়াতাড়ি, এই প্রশ্নের উত্তর করো দ্রুত। এই চ্যাপ্টারটা শেষ করবো আমরা, আসো এই চ্যাপ্টারটা শেষ করবো, কারণ এই চ্যাপ্টার থেকে আমাদের অনেক প্রশ্ন আসে, হ্যাঁ, প্রতি বছরই। একটি মোটরের ক্ষমতা 16 ওয়াট, 4 মিনিটে এর দ্বারা কৃত কাজ কত? 4 মিনিটে এর দ্বারা কৃত কাজ কত? তাহলে EK হচ্ছে হলো p² বাই হচ্ছে হলো 2m, এটা তোমরা জানো।
তাহলে আমরা সেটা নিব। সরি, একটি মোটরের ক্ষমতা দিয়ে আছে 16 ওয়াট, 4 মিটার কৃত কাজ করতো, ডাব্লিউ ইকুয়ালস টু পিটি। হাই রে, পি এর পরিমাণ দিয়ে আছে 16 ইন্টু এত, তাহলে হচ্ছে হলো 4 16 32, আর শিট 4 ছক 24, 24 4 হাতে থাকে হচ্ছে হলো 2, 4 4 64, 4 16 64। ঠিক আছে, আমার কাছে এটা আসতেছে। এখন 4 মিনিট কথা বলে দিছে, 4 মিনিট মানে এটাকে সেকেন্ডে নিতে হবে যেহেতু জুলে হিসাবটা আছে। তাহলে এবার এগুলো প্রত্যেকটাকে গুণ করো, তাহলে 64 ইন্টু হচ্ছে হলো 60। ওকে, আসো 64 ইন্টু হচ্ছে হলো 60, এই জিরোর সাথে এটাকে গুণ করো, তাহলে 0, এটাও 0, হাতে থাকবে এখন 6 4 ছক 24, 24 আচ্ছা এখানে একটা 0 দাও, 4 ছক 24, 24 4 হাতে থাকে 2, 6 ছক 36, 36 আর 2 হচ্ছে হলো 38। ওকে, তাহলে 0 4 আর হচ্ছে হলো 8 3, 3840 কই আছে গ নাম্বার, 3840 জুল। শেষ, দেখছো কত সহজ। এবার আসো নেক্সট। 10 কেজি ভরের একটি বস্তুকে ক্রেনের সাহায্যে 10 সেন্টিমিটার পার সেকেন্ড বেগে ছাদের উপরে উঠালে ক্রেনের ক্ষমতা কত, এটা তোমাকে জিজ্ঞাসা করা হয়েছে। আচ্ছা একটু ভালো মতো খেয়াল করো, 100 কেজি ভরের একটি বস্তুকে, ওকে কত কেজি ভরের বস্তুকে ভাই 100 কেজি, তাহলে পি ইকুয়ালস টু mgh ডিভাইড বাই হচ্ছে হলো টি। পি ইকুয়ালস টু mgh ডিভাইড বাই হচ্ছে হলো টি, আমরা সেটা নিয়ে কাজ করতেছি, ভালো মতো খেয়াল করো। তাহলে এই সূত্রটা যখন তুমি কাজ করবা তখন তুমি পাবা mgv। কেন ভি পাইলেন ভাই, h বাই টি ইকুয়ালস টু বেগের পরিমাণ, সো সেটা আমরা বের করলাম। তাহলে আমরা এবার লিখি m এর পরিমাণ 100, 9.8, বেগের পরিমাণ বলে দেওয়া আছে 10, বসাও 10, সেন্টিমিটার পার সেকেন্ড আছে, মিটার পার সেকেন্ডে নিলে 0.1। তাহলে এবার এই প্রত্যেকটাকে গুণ করে দিবা, অ্যান্সার পাবা 98 ওয়াট। দ্য অ্যান্সার ইজ গ। নেক্সট, 100 কেজি ভরের একজন লোক প্রতিটি 25 সেন্টিমিটার উঁচু 20টি সিঁড়ি 10 সেকেন্ডে উঠতে পারেন, তার ক্ষমতা কত ওয়াট? আমি ক্ষমতা থেকে বারবার প্রশ্ন করছি, W ইকুয়ালস P ইকুয়ালস টু mgh ডিভাইড বাই হচ্ছে হলো T। তাহলে আসো m এর পরিমাণটা বসাও, 100 ইন্টু 9.8, h এর পরিমাণ 25 সেন্টিমিটার, তাকে মিটারে কনভার্ট করবা, তাহলে 0.25 এত মিটার চলে আসবে। আচ্ছা আমার এখানে কি আর কিছু লেখা আছে? আর তো কিছু লেখা নাই, তাহলে আমি এখানে লিখবো হচ্ছে হলো 5, যেহেতু সেন্টিমিটার উঁচু 20টি সিঁড়ি 10 সেকেন্ডে উঠতে পারেন, তাহলে হচ্ছে হলো 10 সেকেন্ড নিচে, তাহলে এখানে তুমি 490.5 সামথিং পাবা, তাহলে অ্যান্সার হবে 2। শেষ। এই যে এই টাইপের প্রশ্নগুলো, এই প্রশ্নটা এত ইম্পর্টেন্ট ভাই, এত জায়গায় আসছে এই প্রশ্নটা, এটা বলার বাইরে। এই প্রশ্নটা অনেক জায়গায় আসছে, এটা মাথায় রাখবা। এইখান থেকে আমার কাছে প্রশ্ন আসবেই, এটা 20 বারের উপরে বিভিন্ন পাবলিক ইউনিভার্সিটিতে আসা প্রশ্ন, 20 প্লাস, এটা মাথায় রাখবা, এটা 20 প্লাস পাবলিক ইউনিভার্সিটিতে আসা প্রশ্ন। সবাই কি বুঝতে পারছো? সবাই কি বুঝতে পারছো? নেক্সট, প্রতি সেকেন্ডে 10 লিটার পানি 10 মিটার উপরে তোলার জন্য অন্তত কত ক্ষমতার পাম্প দরকার, এটা তোমাকে বের করতে বলা হয়েছে। কত ক্ষমতার পাম্প ভাই, ক্ষমতা বের করতে বলছে, mgh ডিভাইড বাই mgh ডিভাইড বাই টি। তাহলে খেয়াল করো ভাই, আমরা এই সূত্র জানি, পাওয়ারের ক্ষমতা, m হচ্ছে হলো ভর, g হচ্ছে অভিকর্ষ ত্বরণ, h হচ্ছে উচ্চতা, t হচ্ছে সময়। তাহলে একটু খেয়াল করো, mgh বাই t, m এর পরিমাণ কত বলে দেয়া আছে 10 লিটার, তাহলে আমি লিখবো 10 লিটার ইনটু হচ্ছে হলো 9.8 ইনটু h বলে দেওয়া আছে, দেখো তো কত মিটার উপরে, 10 মিটার উপরে, তাহলে বসাও 10। এখন ক্ষমতা পাম্প দরকার প্রতি সেকেন্ড মানে 1, তাহলে এই প্রত্যেকটাকে গুণ করে দাও, তাহলে হবে 980 ওয়াট। শেষ, অ্যান্সার গ। সবাই আমাকে একটু জানান দেন, আজকে যে পর্যন্ত যে 3টা চ্যাপ্টার পড়েছেন সবাই ক্লিয়ার কিনা কনসেপ্ট? আমি 1.5 ঘন্টা পড়িয়েছি, 1.5 ঘন্টায় 3টা চ্যাপ্টারের ম্যারাথন, যেই টাইপগুলো থেকে প্রশ্ন আসার মতো সেই টাইপগুলো সহ সেই প্রশ্নগুলোকে সলভ করে তারপরে শেষ করেছি। ওই ভুগিচুকি ক্লাস নেই নাই, বা ভুগিচুকি একটা জিনিস আমি নিয়ে না যে একটা চ্যাপ্টার থেকে 10টা প্রশ্ন দেখে যাও, ঠিক আছে? এখানে হচ্ছে একটা চ্যাপ্টারকে একদম বেসিক লেভেল থেকে ম্যাথমেটিক্যাল কোশ্চেন টাইপের সবগুলো আমি দেখানোর চেষ্টা করছি। সবাই একটু বলো যে সবাই ক্লিয়ার কিনা। আচ্ছা যেহেতু আসে নাই এত টেনশনের কোনো কারণ নাই, সবাই একটু বলো যে সবাই ক্লিয়ার কিনা। ওকে, সবাই একটু বলো সবাই ক্লিয়ার কিনা। সবাই বলেন সবাই সবকিছু ক্লিয়ার কিনা। আমাদের হচ্ছে হলো নেক্সট টার্গেট হচ্ছে হলো গ্র্যাভিটেশন এন্ড গ্র্যাভিটি, এখান থেকে আমরা শুরু করব কালকে। সো তার আগ পর্যন্ত সবাই ক্লিয়ার কিনা, সবাই ভাইয়াকে একটু জানান দেন যে ভাই আমরা সবাই ক্লিয়ার হইছি, তাহলে হচ্ছে হলো আমরা সবাই এই জিনিসটা জানান দিব। ওকে,
সবাই একটু জানান দেন যে ভাই আমরা সবাই এই জিনিসটুকু ক্লিয়ার হইছি। ওকে, সবাই একটু জানান দেন সবাই ক্লিয়ার কিনা। ভাই যে ইউনিট শিফট ফিফথ পজিশন 185 এনি হোক ইনশাল্লাহ আসবে, ইনশাল্লাহ আসবে। মানে আশা রাখো, আশা নষ্ট করো না, হ্যাঁ আশা নষ্ট করো না, এটা হচ্ছে একদম শেষ পর্যন্ত ধরে রাখার চেষ্টা করো। দেখো আজকে যারা ক্লাসটা করছো আমি এইটুকু ইউটিউবে দিয়ে দিব, সাথে ইউটিউবে আমাদের এই স্লাইডটাও তোমরা পেয়ে যাবা, যে তোমাদের সামনে যেই চ্যাপ্টারগুলো থেকে আমাদের কার্যক্রম চলবে সেগুলো আমি দেখাবো। এবং আমি এখানে সবগুলো ম্যাথই মানে মোটামুটি তোমাদেরকে করে দিয়েছি যে আমার এখানে যতটুকু দরকার। সো আই হোপ যে আজকের ম্যারাথন ক্লাসটা আমি নিতে পারতাম, বাট সবে বরাতের রাত তোমাদেরকে কথা দিয়েছিলাম, এবং ঢাকা ইউনিভার্সিটি পোলাওয়ানদের কালকে পরীক্ষা, সো ওরাও আসবে কালকে। কালকে আমরা ইনশাল্লাহ বাকি ক্লাসটুকু নিয়ে নিব, তখন পর্যন্ত তোমরা সবাই থাকবা। কালকে আমরা ফিজিক্সের ফার্স্ট পেপারটা সম্পূর্ণ শেষ করব, সাথে ফিজিক্সের সেকেন্ড পেপারটা আমরা এন্ট্রি করব। এবং আরেকটা ঘোষণা দিয়ে দেই, আমাদের হচ্ছে হলো কৃষি গুচ্ছ এবং হচ্ছে হলো জিএসটি গুচ্ছ ব্যাচে ভর্তি চলতেছে অলরেডি, কালকে আমরা লঞ্চিং করব আশা করি। সো ব্যাচে ভর্তি চলতেছে, তোমরা যারা হচ্ছে এই ব্যাচটাতে এনরোল করতে চাও, এখানে আমরা দিব হচ্ছে হলো বই, ঠিক আছে, একটা বই থাকবে, আরো কি কি থাকবে সেগুলো পরে বলবো। একটা বই তো থাকবেই, এবং এই একটা বই পড়লেই তোমার কৃষির প্রিপারেশন মানে মোটামুটি বলতে পারো যে তোমার 90% ডান, 90% ডান। এবং সাথে হচ্ছে আমাদের কোর্সের ক্লাসগুলো অবশ্যই করতে হবে, কারণ কোর্সের ক্লাসগুলো ওই বইয়ের আঙ্গিকে আমরা সাজাবো, যাতে তোমার পুনরায় মানে তোমার যাতে কোনো প্রবলেম না হয়। সো সেইগুলো আঙ্গিকে আমরা এবার কোর্সটা সাজাইছি। যারা বিস্তারিত জানতে চাও, আগে থেকেই প্রি বুকিং শুরু হয়ে গেছে অলরেডি। 1000+ স্টুডেন্ট, 1000+ স্টুডেন্ট আমাদের প্রি বুকিং করেছে। সো এটা আমাদের জন্য অনেক পাওয়া। সো তারা হচ্ছে হলো অলরেডি মানে প্রতিদিন মেসেজ দেয় যে ভাই কবে আসবে। সো আমরা আসলে শুরু করে দিছি ভর্তি শুরু, আমরা কালকে থেকে একটা লঞ্চিং লাইভ হবে, কালকে থেকে আমাদের ভর্তি শুরু হয়ে যাবে, এবং রুটিনটাও পাবলিশ করবো ইনশাল্লাহ সবকিছু। সো তোমরা সবাই আশা করি, হ্যাঁ ইউটিউব চ্যানেলের নাম কি, ব্রেইন বাচ, ইউটিউবে তোমরা সার্চ দিবা ব্রেইন বাচ, ওকে, ইউটিউবে তোমরা সার্চ দিবা ব্রেইন বাচ, দেখবা চলে আসছে আমাদের। হ্যাঁ এখন মনে হয় 2.25 এখন সাবস্ক্রাইবার, আমরা তো মাত্র শুরু করছি, সো এটা আমাদের খুব তাড়াতাড়ি আর কি সাবস্ক্রাইবার বাড়তেছে। তোমরা সবাই সাবস্ক্রিপশন করে ফেলবা, তাহলে হয়ে যাবে, মানুষ তো ছোট থেকেই বড় হয়। তো ব্রেইন বাজের ইউটিউব চ্যানেলটাতে তোমরা সবাই সাবস্ক্রাইব করে ফেলবা, ঠিক আছে। সো তোমরা সবাই এটা নিয়ে কেউ দেরি করো না। আমরা হচ্ছে হলো কালকে আমাদের লঞ্চিং লাইভ থাকবে, এবং তোমরা যারা ভর্তি হতে চাও তারা অবশ্যই আমাদের পেজে ইনবক্স করবা। আর সবে বরাতের রাত আল্লাহর কাছে যা চাবা আল্লাহ তোমাদেরকে তাই দিবে ইনশাআল্লাহ। সো সবাই আল্লাহর কাছে চাও, আল্লাহর কাছে চাও, আমি আবারও বলতেছি নিজেদের সৃষ্টিকর্তার কাছে চাও। আল্লাহ মানে তোমাদের সৃষ্টিকর্তা এবং আমাদের সৃষ্টিকর্তা মানে একই তো। এখন সৃষ্টিকর্তা কখনোই কাউকে নিরাশ করে না, এটা সবসময় মাথায় রাখবা। সো আল্লাহর কাছে চাবা, আল্লাহর কাছে চাবা, আল্লাহ ইনশাল্লাহ তোমার দিবে। সো যেহেতু এখন একটা রেজাল্ট হয়ে গেছে, এগুলো নিয়ে মন খারাপ করার কিছু নাই, আল্লাহ অবশ্যই তোমার একটা ভালো দিক রাখবে। সো কেউ কোনো মন খারাপ করবা না। আই হোপ যে তোমাদের সবার মেধা আছে, তোমরা সবাই মেধাবী, এবং তোমরা সবাই বেস্ট কিছু আমাদেরকে উপহার দিবা। সো আমরা দেখা হচ্ছে আমাদের সাথে ইনশাল্লাহ আগামীকাল রাত 10টায়, তখন আবার আমরা ম্যারাথন ক্লাস নিয়ে হাজির হব। সো আজকে এই পর্যন্ত, সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ। আজকে নিলাম না তার একটাই কারণ অনেকে এখন নামাজ পড়বা, অনেকে মেসেজ দিচ্ছে আমারে। সো নামাজটা আগে, আমি আজকের রাতটা তোমাদেরকে আসলে আমারই ভুল হয়েছে, আমার আসলে একটুও খেয়াল ছিল না যে আজকে সবে বরাত। তো আমি যখন নিজে নামাজে গেছি তখন আর কি আমার কাছে ফিল হয়েছে, বাট আমি ওখান থেকে উঠে এসে তারপরে নামাজে আসছি। তো কালকে আমরা মহাকর্ষ বিকর্ষ থেকে ইনশাল্লাহ শুরু করবো, এবং ফার্স্ট পেপার কালকে আমরা শেষ করবো। এর পরের দিন ম্যাথের ফার্স্ট পেপারের ক্লাস হবে, ঠিক আছে। সো এইভাবে করে আমরা প্রত্যেকটা ক্লাস নিব ইনশাল্লাহ তোমাদের জন্য। সো আজকে এই পর্যন্ত, সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।